হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমার একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভ 2025। তো দেখো, তোমাদের যে আজকে স্কুলটা নিয়ে এসেছি 8 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 7 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের 8 নম্বর স্কুল করাবো। তো সহজভাবে অঙ্ক শেখাতে তোমাদের প্রতিষ্ঠায় চলে এসেছি। অঙ্কতে কোনো ভয় নাই, অঙ্ক এবার তোমরা সহজভাবে বুঝে নিতে পারবা। একদম অঙ্ক তোমাদের কাছে জল হয়ে যাবে, একদম সমস্যা থাকবে না। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বোঝাই, ঠিক আছে? কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবা। তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো। তো আমরা দেরি করবো না, আজকের প্রশ্নগুলোতে চলে যাবো। তো আমি কয়েকদিন ধরে তোমাদের ক্লাস দিতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ ছিল, একটু সর্দি কাশি আমার হয়েছে। তো যাই হোক, এখন শরীরটা একটু ভালো আছে, সম্পূর্ণ ভালো হয়নি, তো আমার সর্দি কাশিটা একটু আছে হালকা। তো কোনো মতো আমি ক্লাসটা আজকে তোমাদের দিব। তো তোমরা চাইছো ক্লাসগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। যতগুলো তোমাদের মডেল সেট আছে আমি সবগুলো তোমাদের মডেল সেট দেওয়ার চেষ্টা করব এবং দিয়েও দেবো আমি তোমাদের। তার জন্য আমি তোমাদের তাড়াতাড়ি মডেল সেটগুলো যে স্কুলগুলো তোমাদের দিয়ে দিচ্ছি আমি। তো চলো আমরা চলে যাবো আজকের প্রশ্নগুলোতে। 1 নম্বর প্রশ্নটা দেখো, প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। এখানে বলছে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়। এই যে আমাদের ভগ্নাংশগুলো আছে, সসীম দশমিক ভগ্নাংশ হবে না। আচ্ছা, সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো হয় আর কোনগুলো হয় না? দেখো, দশমিকের সংখ্যা যেগুলো হবে, দেখো যেরকম আমি বলি 2.54, তাহলে এই যে একটা সংখ্যা দ্বারা হলো দশমিক সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলতে পারবো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার কোনটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হবে না সেটা এভাবে তোমরা উদাহরণ নিতে পারো। 1.56, 566, 566, এভাবে সংখ্যাটা চলতে থাকবে, যেটা অমূল্য সংখ্যা যেটা হয়, তাই না? এই যে দেখো, আমাদের এখানে রিপিট আসবে না, আবৃত দশমিক করা যাবে না। তো এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। সে রিপিটও আসতে পারে, মানে ভাগটা চলতেই থাকবে, যেটা মানে ভাগটা শেষে থেমে যাবে না। দেখো এখানে আমাদের হয়ে গেছে, আর 4-এর পর কোনো সংখ্যা পাবো না, এখানে আমাদের চলতেই আছে সংখ্যা, এক একবার এক এক চলতে আছে। তুমি আরেকটা যে উদাহরণ দিয়ে দেখাই তোমাদের, 3.5, 4, 3, 1, 6, 7, এভাবে চলতেই আছে সংখ্যাগুলো, ঠিক আছে? তো এভাবে যদি চলতে থাকে তখনই বলবো এগুলো সসীম দশমিক সংখ্যা নয়। আর যেগুলো আমাদের মিলে যাবে কোনো একটা জায়গায়, ভাগটা মিলে যাবে, দশমিক নিয়েও ভাগ মিলে যাচ্ছে, তখনই যে দশমিক সংখ্যাটা পাবো তাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে আমাদের এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি হবে সসীম দশমিক ভগ্নাংশ আর কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয় সেটাই দেখাতে বলেছে। একটা অপশান হবে আমাদের এখানে। তাহলে চলো আমরা চেক করি। তো এখানে দেখো, আমরা প্রত্যেকটা অপশান আমরা চেক করব। আমি এ নাম্বার অপশানটা তোমাদের চেক করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, এ নাম্বার অপশানটা আমাদের আছে 16/125। তাহলে এখানে দেখো, ভাগ না করেই আমরা বলতে পারবো কোনটা সসীম দশমিক ভগ্নাংশ হবে আর কোনটা সসীম দশমিক ভগ্নাংশ হবে না। কি করে তোমরা কী করবা, এই যে হরটা আছে না 125, হরের লসাগু করে নিবা। তো লসাগু দেখো 5 দিয়ে করো, 5 দিয়ে 10, 5 5 25 আর 5 5 25। দেখো এখানে এই যে হরে লসাগু করলাম, একটাই উৎপাদক আমরা পাচ্ছি। দেখো, মানে 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নয়। তাহলে এখানে এই যে একটাই উৎপাদক পেলাম, তার জন্য আমরা দেখো এই 16/125 এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা বলে দেবো এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এটা আমাদের হলো না অপশানে, আমাদের সসীম দশমিক ভগ্নাংশ নয় দেখাতে বলেছে। তাহলে এই নাম্বারটা কিন্তু আমাদের হবে না, এটা আমাদের বাদ। চলো বি নাম্বারটা চেক করি। তো বি নাম্বারে যদি চেক করে দেখো, যেরকম এখানে হরটা 8 আছে না, 8-এর লসাগু যদি করো, তাহলে 8-এর লসাগু করলে পরে কত হবে? দেখো, এই যে 2 4 8 আর 2 দিয়ে 4, দেখো 2 পাচ্ছ, একই রকম উৎপাদক পাচ্ছ, মানে 2 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের দেখো এই যে 3/8 যে ভগ্নাংশ সংখ্যাটা, এটাও কিন্তু আমাদের সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এটা। তাহলে এটাও আমাদের কি অ্যান্সার হবে না, এটাও বাদ চলে গেল। বাকি থেকে গেল আমাদের সি আর ডি। দেখো এখানে আমি তোমাদের আগে ডি নাম্বারটা বলি। দেখো ডি নাম্বারটা আছে আমাদের কত? দেখো ডি নাম্বার হরটা আছে আমাদের 20 আছে। তাহলে 20কে যদি তোমরা লসাগু করো, এই যে 2 দিয়ে, আর এটা 2 দিয়ে করলে 2 5 10। দেখো এখানে আমরা 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক পাচ্ছি। তাহলে এখানে তোমরা এটাকে বলে দিতে পারবা যে এটা আমাদের সসীম দশমিক ভগ্নাংশ নয় বলে দিবা। কিন্তু দেখো এখানে এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হবে। এটা হবে কি করে আমি তোমাদের এটা ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো ডি নাম্বার অপশানটা তো আমাদের কত আছে, এই যে 9/20 আছে, তোমরা ভাগ করো, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা পাবা। এই যে দেখো 0.0, তাহলে এখানে আমরা নিব কবার, 4 বার নিব, তাহলে এখানে 80 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 1 10 নেমে যাবে, 0.0, 20 5 100। দেখো আমাদের ভাগটা মিলে গেল আমাদের, এই যে 20 5 100।
তো ভাগ মিলে গেল মানে এই যে 0 এই যে আমাদের 0.45 যে সংখ্যাটা, এটা একটা কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাই তো। তাহলে এটা তো আমাদের ডি নাম্বারটা অপশন হলো না, এটা বাদ চলে গেল। তাহলে বাকি থেকে গেল সি নাম্বার। তোমরা এটা যদি ভাগ করো, এই যে আমি যদি সি নাম্বারটা দেখাই কত আছে আমাদের, আছে এখানে 4/7 আছে, 4/7। তুমি এটা ভাগ করো, দেখো এখানে তুমি দেখবা ভাগটা কিন্তু মিলে যাবে না, ভাগটা চলতেই থাকবে। 0.0 নিয়ে নাও 40, তাহলে এখানে আমাদের 7×5 = 35, 5 নেমে গেল, দশমিক জনের 0, 7 7 49, এখানে 1 নামবে, দশমিক জনের 0, আবার নিব 7 থেকে 7, ঠিক আছে। তাহলে এখানে 3 নেমে যাবে, দশমিক জনের 0 30, আবার 7 4 28, দেখো চলতেই আছে ভাগটা। 2 নেমে গেল, দশমিক জনের 0, আবার নিব আমরা কত 7 2 14 নিব, তাহলে এখানে আমরা 14, এটা আমাদের কত আসবে, এটা আমাদের 6 আসবে, আবার দশমিক জনের 0। দেখো এভাবে তোমরা ভাগটা করে যাও, ভাগটা কিন্তু চলতেই থাকবে, থামবে না, এই যে আমাদের চলতেই থাকবে। তাহলে এই যে ভগ্নাংশ সংখ্যাটা, একেই বলবো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়, এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ হবে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটু আমাদের ব্যতিক্রম হয়ে গেল। দেখো এটা যে একই রকম উৎপাদক হলে পরে তাকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ, এই যে একই রকম উৎপাদক এদের তো বলবই, কিন্তু এখানে 2 রকম উৎপাদক আছে, তবু কিন্তু আমাদের সসীম হয়ে গেল। তার জন্য আমরা ভাগটা করে আমি দেখে নিলাম যে আমাদের এটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তা আমরা দেখো এখানে বুঝবো কী করে, এই যে আমাদের দেখো এটাতে বাদ চলে গেল, সি ডি এর মধ্যে দেখো এই যে এটা 7 আছে, তাহলে এই যে 7কে তুমি লসাগু করো, এটা লসাগু করাই যাবে না, আর 20কে লসাগু করা যাচ্ছে, কিন্তু এখানে আমাদের 2 রকম উৎপাদক আসছে, তবু আমি এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে বলে আমি ডি নাম্বারটা তোমাদের ভাগ করে দেখিয়ে দিলাম যে এটা সসীম দশমিক ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল সি নাম্বার। সি নাম্বারটা দেখো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে এভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে একটু কাজ করে, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার সি নাম্বার, ঠিক আছে। এ নাম্বার বাদ, বি নাম্বার বাদ, আর ডি নাম্বার বাদ পড়ে গেল, তাহলে সি নাম্বারটা কিন্তু অ্যান্সার আমাদের। আচ্ছা চলো আমরা চলে যাই আমরা 2 নাম্বার প্রশ্নে। আচ্ছা একের আমি আরেকটা কথা বলি যে এই যে ভগ্নাংশগুলো আমরা লসাগু করে বুঝতে পারছি যে কোনটা সসীম দশমিক ভগ্নাংশ হবে কোনটা হবে না, সেটা তোমরা বই থেকে পেয়ে যাবা, তোমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে। দেখো তোমরা চলে যাবে পেজ নাম্বার 14 পাতায়, তো 14 পাতায় যে এগুলো উদাহরণগুলো আছে না, এই যে আমাদের দেখো 7/16, 9/125, 15/56, এই যে ভগ্নাংশগুলো আছে, দেখো ভাগ না করি আমরা বলতে পারবো কোনটা সসীম দশমিক সংখ্যা হবে আর কোনটা সসীম দশমিক ভগ্নাংশ হবে না। দেখো এখানে এই যে 7/16 এর হর 16, 16কে ভেঙেছে উৎপাদকে, এখানে একমাত্র উৎপাদক 2 পাবা, এই যে 16 এর 2 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই, তার জন্য দেখো 7/16কে দশমিক প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো। দেখো দশমিকে প্রকাশ করলে সসীম মানে 2 ছাড়া অন্য কোনো মৌলিক নাই বলে। আর এখানে দেখো তো এই যে এটা এই যে 15/56, দেখো এই 56 যে লসাগু করেছে এখানে 7 পেয়েছে আর 2 পাবা উৎপাদক, 3টা 2 পাবা। তাহলে এখানে দেখো কী লিখেছে 2 ছাড়া, এই যে 56 এর মৌলিক উৎপাদকে মানে হরটাকে যে লসাগু করবা, যে 56 এর মৌলিক উৎপাদকে 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 7 আছে। তার জন্য দেখো তো এখানে এই যে 15/16 দশমিক প্রকাশ করলে এটি একটি সসীম সংখ্যা পাবো না। দেখো এখানে লিখেছে সসীম দশমিক সংখ্যা পাবো, এই যে 7/16টা, আর 15/56টা সসীম দশমিক সংখ্যা পাবো না বলেছে, তাই তো। কিন্তু আমাদের কিন্তু এখানে একটা ব্যতিক্রম দাঁড়িয়ে গেল, এই যে আমাদের এখানে লক্ষ্য করা যে আমরা যে 9/20টা চেক করলাম, এই যে 20 যে আমরা লসাগুটা করলাম, দেখো এখানে 2 রকম উৎপাদক হয়ে গেছে, তাই এটা কিন্তু ব্যতিক্রম। তার জন্য আমাদের দেখো ভাগটা করে কিন্তু আমি চেক করে নিলাম, তাই না, মানে এই দুটো অপশন তো বাদ চলে গেল। তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, সেটা কিন্তু ডি নাম্বারটা কিন্তু বাদ চলে গেল, ভাগ করে বুঝে নিলাম, কারণ এটা হয়ে গেল আমাদের। দেখো তোমরা কী করে বুঝবা, এই যে 7 আছে বলে এরও তো লসাগু যাচ্ছে না, আর এরও 2 রকম উৎপাদক, তাহলে যে কোনো একটা অ্যান্সার হবে বলে আমরা এটাকে ভাগ করে নিয়েছি, এটা সসীম দশমিক ভগ্নাংশ পেয়ে গেলাম, এটা বাদ চলে গেল, তো সি নাম্বার অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে তোমাদের বুঝতে হবে। দেখো অঙ্কগুলোতে কখনো দেখো ব্যতিক্রম দিয়ে দেয়, তখন অনেকে কী করবে বুঝে নেবে যে এটাই ডি নাম্বার অ্যান্সারটা হবে বলে ডি নাম্বার অপশানটা দিয়ে দেবে বলে ভুল হয়ে যাবে কিন্তু তোমাদের। এই জন্য ভালো করে বুঝে শুনে তোমাদের অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। ওকে চলো এবার আমরা 2 নম্বরে যাব। দেখো এখানে প্রশ্নটা বলছি, একটি ছাতা বিক্রি করে মাসুদের 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে তার 20% লাভ হবে। একদম খুব ভালো প্রশ্ন বলেছে এখানে। দেখো বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করবে যে 20% লাভ হবে, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। দেখো এটা প্রশ্ন কীভাবে করবা, তাহলে তোমাদের অ্যান্সারটি এভাবে সাজাতে হবে। দেখো
তা আমাদের এখানে প্রথমে ক্ষতি দেওয়া আছে। তো দেখো আমাদের এই যে ক্ষতি 10% আছে, তার ক্ষতি থেকে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলতে পারবো কীভাবে। তা দেখো আমাদের 10% ক্ষতিতে যদি বলি ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো। সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস ক্রয় মূল্য, এটা ঠিক আছে, মনে রাখবো সংক্ষেপে যেটা ক্রয় মূল্য। তাহলে আমাদের 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি আমাদের হয় 100 টাকা, হ্যাঁ, এই যে 10% ক্ষতিতে আমরা বলবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্যকে আমরা এসপি বলবো। এসপি হচ্ছে সেল প্রাইস, তাই না, সেল প্রাইস, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটা মনে রাখবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাবে, যেহেতু ক্ষতি হয়ে গেছে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে। ক্ষতি হয়েছে বলে, তাহলে কম বলতে কি 100 থেকে 10টা বিয়োগ করতে হবে, তাহলে 90 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য, তাই না। বিক্রয় মূল্য কম হয়েছে, তারপরে তো ক্ষতি হবে। তাহলে এই যে দেখো আমাদের বিক্রয় মূল্য 90 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে। এবার এখানে দেখো 20% লাভ বলেছে না, তা আমরা 20% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে নিই। দেখো চলো, তাহলে আমরা এখানে লিখবো, দেখো যে 20% লাভে আমরা যদি বলি ক্রয় মূল্য সিপিটা, তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 100 টাকা। যদি আমরা ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা হলে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। তো যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্য বেশি হবে। বেশি বলতে কি, এই যে 20 লাভ হয়েছে, 100 সঙ্গে 20 যোগ করো, তাহলে 120 হবে, এত টাকা হবে। তাহলে দেখো 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। ওকে, তাহলে এবার যে বলেছে বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি, আমাদের যে বেড়ে গেছে দেখো এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বৃদ্ধিটা বের করতে হবে। তো এবার দেখবো যে বিক্রয় মূল্য 90 টাকা থেকে 120 টাকা হয়ে গেছে, কত বেড়েছে। তাহলে এখানে লিখবো বিক্রয় মূল্য বৃদ্ধি পায়। তারপর লিখবো বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য বৃদ্ধি পায়। দেখো 120 এখানে বেড়েছে, আর আগে ছিল 90 টাকা বিক্রয় মূল্য। তাহলে এটা যদি বিয়োগ করে দেখো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 30 টাকা। এই যে আমাদের দেখো মানে আগের চেয়ে 30 টাকা বিক্রয় মূল্য বেড়েছে। তাহলে এটাকে আমাদের শতকরা বের করতে বলেছে, এই যে শতকরা কত বৃদ্ধি। তা শতকরা কী করে পাবো আমরা, দেখো 90 টাকা ছিল বিক্রয় মূল্য, তো আমরা লিখবো 90 টাকায়, এই যে 90 টাকা বিক্রয় মূল্য থেকে বেড়ে বিক্রয় মূল্য হয় 30 টাকা, মানে 90 টাকায় হয় 30 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। এই যে আমরা দেখো 90 টাকায় হয় 30 টাকা, ঠিক আছে। আর 1 টাকায় কত হবে, 30/90 ঐকিক নিয়ম। আর 100 টাকায় কত হবে, 100 টাকায় কত হবে, এটাই তো আমাদের শতকরা বের করার নিয়ম, তাই তো। তাহলে এখানে 30/90 ইন্টু 100, এই যে আমাদের শতকরা বিক্রয় মূল্য যেটা বৃদ্ধি পাবে, এটাই। তো সরলটা করে অ্যান্সারটা বের করে নেবো আমরা। এই 0 আর এই 0 কেটে দাও, 3 3 9। তাহলে আমাদের এখানে রয়ে গেল 100/3 রয়ে গেল। এটাকে ভাগ করো, এটা যদি ভাগ করো তাহলে এখানে দেখো 3 3 9, তাহলে আমাদের এখানে 10 নেমে যাবে। সরি, এখানে আমরা এখানে 1 আর এখানে 0, হ্যাঁ এই যে দেখো আমাদের কত নামবে, এখানে 10 নেমে যাবে। তাহলে আবার আমরা করবো 3 3 9, 3 3 9, আমাদের এখানে 1 নেমে যাবে। এই যে দেখো, তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব, 33 পূর্ণ 1/3। এই যে এটাই আমাদের বিক্রয় মূল্য শতকরা বৃদ্ধি পাবে। তো বিক্রয় মূল্য যে বলেছিল বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে যদি 20% লাভ হয়, তখন আমাদের অ্যান্সারটা দেখো বি নাম্বারটা দাঁড়াচ্ছে 33 পূর্ণ 1/3%, যেটা আমরা বের করলাম। দেখো এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে, খুবই ভালো প্রশ্ন চলে এটা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের একটি বহুপদী সংখ্যামালা আছে। দেখো এখানে an x⁴n প্লাস, মানে n থেকে শুরু হয়েছে দেখো, তারপরে দেখো চলছে প্লাস ডট ডট an x, তার সঙ্গে প্লাস আরেকটা পদ আছে, মানে n থেকে শুরু 1, তারপর প্লাস আরেকটা আছে। এটা টোটাল পদ যদি বলি এখানে, মানে এখানে 1 থেকে n আরেকটা বেশি আছে, মানে n+1টি পদ আছে এখানে। কত, n+1, মানে nটি তার সঙ্গে আরেকটা আছে, হ্যাঁ, n+1। তাহলে আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে এই বহুপদী সংখ্যামালার n সংখ্যক পদ আছে। দেখো n সংখ্যক পদ কিন্তু নাই, যেটা বললাম দেখো n এর চেয়ে একটি বেশি আছে। এটা যদি না থাকতো প্লাস এই যে a0টা, তখনই বলতাম হ্যাঁ n সংখ্যক পদ আছে, এ নাম্বারটা হতো, কিন্তু এখানে কিন্তু এ নাম্বারটা হবে না। আচ্ছা, এখানে ঘাত কি n আছে, দেখো তো ঘাত, মানে ঘাত আমরা কি জানি, মানে এই যে চলরাশির
এই যে বহুপদী সংখ্যামালার যে চলরাশিটা আছে, চলরাশির সবচেয়ে বড় পাওয়ারটাই হচ্ছে আমাদের কী হবে, ঘাত বলবো আমরা, তাই তো। তা চলরাশির যে ঘাত আছে, তো এখানে লক্ষ্য করে এখানে ঘাত আমাদের কত আছে, ঘাতটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে এন আছে, সবচেয়ে বড় পাওয়ারটা কত আছে এখানে আমাদের, এখানে এন আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ঠিক বলেছে, এই যে চলরাশির যে ঘাতটা আমাদের যেটা আছে এন, আমাদের এটা কিন্তু বি নাম্বার অ্যান্সারটা হবে, ঠিক আছে। সি নাম্বারটা অ্যান্সার কেন হবে না, তো আমি তোমাদের বলে দিই এটা, যে এন সংখ্যক চলরাশি আছে বলছে, যে চলরাশি কি এন সংখ্যক আছে, মানে যে এক্সগুলো, এখানে একটা এক্স, এখানে আর একটা এক্স আছে, এই যে এক্সগুলো আছে, তাহলে এখানে দেখো এখান থেকে এক্স দেখতে পাচ্ছ, তো তোমরা ভাবতে পারছো যে এখানে এক থেকে শুরু এন থেকে শেষ, তাহলে এন সংখ্যক চলরাশি আছে না, এখানেও কিন্তু আছে এক্স, এখানে উজ্জ আছে, ঠিক আছে, এই যে মানে এ 0 আছে, তো আমরা এখানেও এক্স লিখতে পারবো, এখানে এন মাইনাস এন দিয়ে লিখতে পারবা তোমরা, কারণ এন কেটে যাবে, পাওয়ার 0 মানে 1, তার জন্য এটা লিখে নিই এখানে, ঠিক আছে। এর পাওয়ারে এক্সের, এখানে এক্স চলরাশিটা আছে, এক্সের পাওয়ারে আছে এন মাইনাস এন, ঠিক আছে, এন কেটে যাবে 0 হবে বলে, আর পাওয়ার 0 হলে 1 হয়ে যায় বলে কিন্তু এটা এ 0 দিয়ে লিখেছি। তাহলে এখানে চলরাশি কিন্তু এন সংখ্যক চলরাশি নয়, চলরাশি কতগুলো থাকবে, n+1 সংখ্যক চলরাশি থাকবে, মানে যতগুলি পদ আছে ততগুলি চলরাশি থাকবে, তার জন্য আমাদের সি নাম্বারটা অপশান হবে না। আর ডি নাম্বার বলে যে কোনোটিই নয়, তাহলে এখানে আমাদের দেখো আমরা ঘাত কিন্তু এন পাচ্ছি, তাই না, এই যে ঘাত, এই যে এন সংখ্যক ঘাত আছে, তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় পাওয়ারটা যেটা, সেটাকে আমরা ঘাত বলবো এখানে, এই যে, তাহলে আমাদের অপশানটা আসবে বি নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। এই ছিল আমাদের 3 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বড় পাওয়ার যেটা বলছিলাম, এখানে একটু আমি তোমাদের বলবো, সবচেয়ে বড় মাত্রা যদি বলা হতো, সবচেয়ে বড় পাওয়ার যেটা এন আছে এটা মাত্রা, আর ঘাত বলতে মানে এক্সের যে পাওয়ার যেটা থাকবে, চলরাশির পাওয়ারটাকে ঘাত বলা হয়, তাই তো। তাহলে এখানে আমাদের পাওয়ারে এন আছে, এই যে ঘাতটা এন, তাহলে আমরা এটা কিন্তু কি অপশান নিতে পারবো, অ্যান্সারটা নিতে পারবো, যে ঘাত আমাদের এন আছে, তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে আমরা বি নাম্বার অপশানটা চুজ করতে পারবো, ঠিক আছে। চলো আমরা চলে যাবো আমরা 4 নাম্বার প্রশ্নে। তাহলে এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের একটা সূচকের অঙ্ক দেওয়া আছে এটা, তাহলে এখান থেকে এই যে n এর মানটা বের করতে বলেছে। তাহলে চলো এটাকে যদি আমি সরলটা করি, দেখো আমাদের আছে 2 এর পাওয়ারে n আছে মাইনাস, আর আবার 2 এর পাওয়ারে আছে n-1 আছে, সমান 4 আছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, n এর মানটা বের করে নিতে হবে, আমরা কিন্তু n এর মানটা এখান থেকে বের করতে পারবো সমাধান করে, একদম এখানে সূচকের সমাধানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি এগুলো আছে। তো দেখো আমরা কি করব, এটা 2 এর পাওয়ারে n আছে, এখানে দেখো এখানে ভাঙাচ্ছে আমরা 2 এর পাওয়ারে n ইন্টু ডট মানে ইন্টু 2 এর পাওয়ারে -1, এভাবে ভেঙে নিতে পারবো এটাকে। দেখো আবার যদি লক্ষ্য করো যে মূল সংখ্যার সমান বলে পাওয়ার যোগ হবে, যোগ করলে আবার এটাই পাবা, তো এই পাওয়ারটাকে এভাবে ভেঙে নিতে পারবা, মনে রাখবা কিন্তু এটা। আচ্ছা, এখানে আমরা দেখো যে 2 এর পাওয়ার n, এটা আমরা কমন নিতে পারবো, এখানেও আছে 2 এর পাওয়ার n কমন নিলে পরে এখান থেকে গেল 1 মাইনাস, আর এটা তো চলে গেল। আর এখানে দেখো এখানে এই যে 2 এর পাওয়ারে -1 আছে না, একে 1/2 এটা লিখতে পারবো, মাইনাস থাকলে 1/, হয়ে যাবে। আর এটা তো আমাদের 4 আছে। আচ্ছা, 2 এর পাওয়ারে n, এটা ভগ্নাংশের যোগবিয়োগ করে না, তাহলে যে ভগ্নাংশের যোগবিয়োগ করে লসাগু 2, 2 × 2 -1 সমান 4। তাহলে দেখো 2 এর পাওয়ারে n, আর এটা আমাদের কত দাঁড়াবে, এটা আমাদের দেখো 2 থেকে 1 চলে এলো 1/2 সমান 4। আচ্ছা, আমাদের এভাবে দাঁড়িয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা করব কি, দেখো আমরা এই 4টাকে আমরা ভাঙাতে পারবো, 4টাকে আমরা দেখো এখানে আমি দেখাচ্ছি, আমাদের 2 এর পাওয়ারে n ইন্টু 1/2 সমান 4টাকে আমরা কত 2 এর স্কোয়ার করে দিলাম, এভাবে করে দিলাম। আচ্ছা, বা 2 এর পাওয়ারে n, আচ্ছা 2টা আমরা বর্গমূল করে দিত, 2 এর স্কোয়ার, আর 2টা আমরা এখানে নিয়ে চলে আসলাম, এই 2টা এইভাবে বর্গমূল করে নিতে পারবা। বা 2 এর পাওয়ারে n সমান, তাহলে দেখো এখানে পাওয়ার কিছু নয়, 1 ধরে নাও, মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, 2 আর 1 3 হয়ে যাবে, এই যে দেখো 2 এর পাওয়ারে 3, 2 এর কিউব হয়ে গেল। এবার দেখো সূচকের নিয়ম যেটা জানো তোমরা, মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, তাহলে n সমান কত যাবে, 3 হয়ে যাবে। দেখো n এর মানটা 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছিল, এই যে আমাদের এই যে n টু দি পাওয়ার n এর মানটা চেয়েছে,
তাহলে আমরা তো এখানে দেখো n এর মান কত পেলাম, n এর মান 3 পেলাম, 3 তার পাওয়ারে আবার 3 হবে, এই যে 3 3 বসিয়ে দিলাম n এর মানটা, 3 এর পাওয়ারে 3 মানে এটা তোমরা ভাঙাতে পারবা 3 ইন্টু 3 ইন্টু 3 এভাবে ভাঙাতে পারবা, ঠিক আছে। এই যে তাহলে 3টা 3 গুণ করলে কত হয়ে যাবে, 27 হয়ে যাবে না আমাদের, তাই অ্যান্সারটা কিন্তু 27। এবার ডি নাম্বার অপশানটা 5 নাম্বার প্রশ্ন। আজকের স্কুলে যে প্রশ্নগুলো কিন্তু ভালো ভালো প্রশ্নগুলো আছে, ঠিক আছে, মনোযোগ সহকারে তোমাদের ক্লাসটা করতে হবে। চলো, তো দেখো আমাদের এখানে প্রশ্নটা বলেছি 2x + y = 6 সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ হবে। মানে এই যে লেখচিত্রটা আছে, ঠিক আছে, এর সঙ্গে কোন লেখচিত্রটি মানে কোন সমীকরণটি সমান্তরাল হবে, সমীকরণের লেখচিত্রটি, সেই সমীকরণটি আমাদের বের করতে হবে। তাহলে দুটি সমীকরণ সমান্তরাল হবে, দুটি সমীকরণের লেখচিত্র সমান্তরাল হবে কখন, তখনই হবে, দেখো একটা শর্ত আছে আমাদের, সেই শর্তটা তোমাদের জানতে হবে। শর্তটা আমি তোমাদের দেখো লিখাচ্ছি, আমি এ নাম্বার অপশানের সঙ্গে চেক করছি, ঠিক আছে। দেখো শর্তটা হবে যে এক্সের সহগ বা এক্সের সহগ, মানে এখানে এক্সের সহগ 2 আছে আর এখানে এক্সের সহগ 4 আছে, সমান সমান হবে ওয়াইয়ের সহগ এখানে 1, দেখো এখানে কিছু নাই তো 1 আছে, আর এখানে এই যে এ নাম্বার অপশানে ওয়াইয়ের সহগ 2 আছে, এই যে এটা সমান সমান হবে। আর নট ইকাল টু হবে ধ্রুবক সংখ্যা বাই ধ্রুবক সংখ্যা। দেখো ধ্রুবক সংখ্যা এখানে 6 দেখতে পাচ্ছি আর এখানে আছে 10। এই যে দেখো এই শর্তটা যদি স্যাটিসফাই করি তখনই আমরা বলতে পারবো যে এই সমীকরণ লেখচিত্রটি আর এই সমীকরণ লেখচিত্রটি মানে দুটি যে সরলরেখা দাঁড়াবে এরা কী হবে, সমান্তরাল হবে, তাই না। সমান্তরাল হওয়া মানে এই দুটি সমীকরণের কোনো সাধারণ সমাধান থাকবে না এই শর্তে। মানে এখানে কিন্তু দেখো ঘুরিয়ে কথাটা বলেছি, আমাদের সাধারণত প্রশ্নগুলো থাকে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে, দুটো সমীকরণ থেকে বলবে যে মানে কে এর মান চাইবে, কে থাকবে বা এম থাকবে, তো কে এর কোন মানের জন্য এই দুটি সমীকরণের সাধারণ সমাধান থাকবে না, তখন আমরা এই শর্তটা নিয়ে আমরা কে এর মান বের করে নিতাম না, সেই টাইপের অঙ্কগুলো কিন্তু একদম দেখো প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। আমাদের বলেছে এই সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল সরলরেখার যে সমীকরণ হবে কোনটি, তাহলে আমরা চেক করব যে যেই এই সমীকরণের সঙ্গে যে সমীকরণের সহগগুলো এভাবে আমাদের স্যাটিসফাই করবে, তাই না, সহগগুলোর অনুপাত যে এভাবে হবে, তখনই আমাদের সেটা অপশানটা পেয়ে যাব। তো এটা কি পাওয়া যাচ্ছে, এটা হয়েছে সমান সমান। দেখো তো আমার কাটাকাটি করে নাও, দেখো এখানে 1/2, দেখো এর সঙ্গে সমান পাওয়া যাচ্ছে, এটা 2 3 6 2 5 10, দেখো এটা কিন্তু অসমান, মানে আমরা দেখতে পাচ্ছি 1/2 সমান 1/2, এটা নট ইকাল টু দেখো 3/5, এর সঙ্গে তো সমান হলো না, দেখো এই শর্তটা স্যাটিসফাই করেছি। তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ যে এই সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ হবে, এই এ নাম্বার অপশানটি হবে আমাদের। তোমরা এগুলো চেক করবা, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর চেক করবা, ডি নম্বর তো সমীকরণে নেই, মানে বি নম্বর, সি নম্বর চেক করে দেখবা এই শর্তটা স্যাটিসফাই করবে না। এটা যদি শর্ত স্যাটিসফাই না করে তাহলে আমরা সমান্তরাল বলবো না। আর যেটা আমাদের এই শর্তটা স্যাটিসফাই করবে যে সমীকরণটা এর সঙ্গে, সেটাই হবে আমাদের এই সমীকরণের সঙ্গে এই সমীকরণটা কি লেখচিত্রগুলো সমান্তরাল থাকবে। তোমাদের আমি বই থেকে দেখাবো, তোমরা পেজ নাম্বার বই থেকে চলে যাও 51 পাতায়, দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, এই ছক থেকে তোমাদের কিন্তু মানে প্রশ্ন করে একদম খুব ইম্পর্টেন্ট একটা ছক আছে। এটা দেখো এই যে এখানে 3 নম্বর এটা অপশানে দেখো এই যে দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণের লেখচিত্র সমান্তরাল থাকবে। দেখো কী বলেছে, এই যে দুটি সরলরেখার সমীকরণ বা লেখচিত্র দুটি পরস্পর অসমাপতিত হবে, অসমাপতিত সমান্তরাল সরলরেখা। অসমাপতিত বলতে কী বোঝায়, মানে অনেক সময় কী হয় যে একটি সরলরেখা, এই যে সরলরেখা এর উপর আরেকটা এইভাবেই সরলরেখা চলে যাচ্ছে, একে সমাপতিত বলা হয়। একটি সরলরেখার উপর একটি সরলরেখা এভাবে চলে যাবে, তাহলে অসমাপতিত বলতে কি, এই যে আরেকটি সরলরেখা, এই একটি সরলরেখা বা এই একটি সরলরেখা, এই যে দুটি সরলরেখা এভাবে যাবে, সমান্তরাল সরলরেখা বা রেল লাইন, যেটা এখান থেকে দূরত্ব যা হয় এখান থেকে দূরত্ব তাই হয়, সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা হবে দুটি সমীকরণ লেখচিত্র কখন, যখন কোনো সাধারণ সমাধান পেলাম না। সাধারণ সমাধান কখন পাবো না, এই শর্তে, মানে এটা যে দেখো এক্সের সহগ এগুলো এখানে দিয়েছে, দেখো এভাবে লক্ষ্য করে, এই যে সমীকরণ দুটো দেখো এক্সের সহগ A1, ওয়াই সহগ B1, এই যে এক্সের সহগ A2 B2 দুটি সমীকরণের, তাহলে এভাবে হবে এক্সের সহগ বা এক্সের সহগ সমান সমান ওয়াইয়ের সহগ বা ওয়াইয়ের সহগ, নট ইকুয়াল টু মানে সমান সমান হবে না, অসমান হবে, ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক সংখ্যা, এগুলো আমাদের ধ্রুবক সংখ্যা C1 C2গুলো, তাই তো। এই যে দেখো, তাহলে এই ছক থেকে তোমরা বুঝতে পারবা কখন সাধারণ সমাধান পাবা,
কখন অসংখ্য সাধারণ সমাধান পাবা, কখন একটি মাত্র সাধারণ সমাধান পাবা। এই ছকটা খুবই ইম্পর্টেন্ট ছক একটা, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাওয়াই। তাহলে এই শর্তে আমরা দেখো আমরা পেয়ে গেলাম অপশান এ নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা দেখো, এটা আছে লগ থেকে দেওয়া আছে আমাদের। দেখো একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান বলবে, আর এর সাপেক্ষে এক্সকে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম এম এর লগারিদম বলা হবে, অর্থাৎ এক্স সমান সমান, তাই তো। দেখো এখানে নিধান বলতে এ আছে, এক্স নিধান না, এক্সকে দেখো এক্সকে মানে যে এক্স সমান সমান আছে না, এই যে লক্ষ্য করো এক্সকে নিধান নিধান আছে এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে, এই যে সমীকরণটা আছে। তাহলে এই শর্তগুলোর মধ্যে কোন শর্তটা হবে তারপরে এটা হবে, এই যে লগের ধর্ম যেটা। তো এটা তোমাদের বই থেকে আমি বোঝাই তোমাদের, বই থেকে তোমরা চলে যাবা পেজ নাম্বার 278 পাতা, লগের যে চ্যাপ্টারটা আছে 278 পাতা। এই যে দেখো পেজ নাম্বার 278 পাতা, এই যেখানে দেখো লগের যে সংজ্ঞাটা আছে, মানে লগারিদমের সংজ্ঞাটা তোমাদের জানতে হবে, তখনই এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা করতে পারবা। দেখো সংজ্ঞাটা কী বলছে, যদি এ ও এম দুটি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার 0, এটা 0 চেয়ে বড় হবে, এবং এটা 1-এর সঙ্গে সমান হবে না, এ নট ইকুয়াল টু 1, এবং এমটা গ্রেটার 0, এমটা 0 চেয়ে বড় হবে, এই শর্তগুলো হলে তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয় যদি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম হয়। এই যে সূচকটা, এই সূচক থেকে দেখো লগে নিয়ে এসেছে, এক্স সমান সমান লগ এ, এটা হচ্ছে নিধান আর এম হচ্ছে লগারিদম, মানে এখানে থাকে নিধান এখানে থাকে লগারিদম। দেখো এই হচ্ছে আমাদের লগের সংজ্ঞাটা, মানে লগারিদমের সংজ্ঞা। তাহলে এই শর্তগুলো দেখো, তো আমাদের শর্তগুলো যেখানে আছে, মানে এমটা গ্রেটার 0 যেটা মিলছে, এ সমান সমান 1, দেখো এখানে এ নাম্বার অপশানে এ সমান সমান 1 বলে দিয়েছে, কিন্তু এ সমান সমান তো 1 নয়, মানে এটা নট ইকুয়াল টু 1 হবে, তাহলে আমাদের এ নাম্বার অপশানটা হবে না, এ নাম্বার অপশানটা বাদ। এবার বি নাম্বার অপশানটা চেক করো, এমটা বলেছে লেস 0, মানে 0 চাই ছোটো, দেখো এমটা তো 0 চাই ছোটো নয়, এমটা 0 চাই বড়, তাহলে আমাদের বি নাম্বার অপশানটাও হবে না। সি নাম্বারটা দেখো, এম গ্রেটার 0, হ্যাঁ এমটা গ্রেটার 0, এ নট ইকুয়াল টু 0 বলেছে, দেখো এ হবে নট ইকুয়াল টু 1, ঠিক আছে, নট ইকুয়াল টু 0 হবে না। দেখো কিন্তু এই যে আমাদের এই যে বলে দিয়েছে এ নট ইকুয়াল টু 0, এখানে নট ইকুয়াল টু 1 থাকলে কিন্তু এটা হয়ে যেত, তাহলে আমাদের সি নাম্বার অপশানটাও কিন্তু হচ্ছে না। আর ডি বলেছে কোনোটি নয়, তাহলে হ্যাঁ এদের মধ্যে কোনোটি নয়, তাহলে একটা অপশান পেলাম না, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের ডি নাম্বার। তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাদের যে লগারিদমের যে সংজ্ঞাটা, এটা কিন্তু ভালো করে জানতে হবে। আচ্ছা আমরা চলে যাবো পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু এই যে স্কুলটা আছে 8 নম্বর স্কুল, একদম ভালো প্রশ্নগুলো দিয়েছে। আচ্ছা তোমাদের বলবো যেটা, ক্লাস যদি ভালো লাগে তো ভিডিওগুলোতে তোমাদের লাইক অবশ্যই করতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, তোমাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে ক্লাসগুলো, কারণ প্রত্যেকটা ক্লাস আমাকে খুব কষ্ট করে তোমাদের জন্য বানাতে হয়, খুব সময় লাগে বানাতে, তাই না। আর আমি সবচেয়ে তোমাদের বেশি ক্লাস দিব, মাধ্যমিকের আমি সবচেয়ে বেশি ক্লাস দিই, তোমরা ক্লাস 9-এ পড়ছো, তোমাদেরও সবচেয়ে বেশি ক্লাস দেবো আমি। আর তোমাদের কিন্তু 9টাও ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ 9 যদি তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবা। অনেকে 9টাকে গুরুত্ব দেয় না, তা 9কে যদি গুরুত্ব না দাও এই 9 ক্লাসটা, তাহলে মাধ্যমিকের ভালো রেজাল্ট হবে না, এটা কিন্তু তোমাদের প্রদীপ স্যার বলে দিল, একদম এই কথাটা মনে রাখবা। এই জন্য তোমরা এখন থেকে একদম প্রস্তুত নিয়ে নাও ভালো করে পড়াশোনাটা। তো চলো দেখো আমাদের যে 7 নম্বর অঙ্কটা আছে কি বলছে, দেখো খুবই ভালো প্রশ্ন এটাও। আমাদের এখানে দেখো জেড সমান সমান এফ ওয়াই আছে এবং ওয়াই সমান সমান এফ এক্স কিন্তু হয় যখন এফ এক্সের মানটা আবার 1/1 মাইনাস এক্স, মানে অঙ্কটা বহুপদী সংখ্যামালা থেকেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একদম বইয়ের বাইরের অঙ্ক। মানে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো একদম বইয়ের বাইরে থেকেই দেয়, বই থেকে তোমরা দেখবা মিলবে না। আচ্ছা কোনো কোনো অঙ্ক মিলে বইয়ের সঙ্গে, কিন্তু বেশিরভাগ যে অঙ্কগুলো থাকবে এমসিকিউগুলো বা এসিকিউগুলো একদম বই থেকে বাইরেই দেয়, তার জন্য আমি তোমাদের ছোটো প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউ অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো এখন ধরে ধরে করাচ্ছি তোমাদের, ঠিক আছে। কারণ এখান থেকে তোমাদের যে নাম্বারটা তোমরা তুলতে পারো তাহলে তোমাদের নাম্বারটা বেড়ে যাবে। আর বড় প্রশ্নগুলো তো বই থেকে আছে সব, তোমরা বই থেকে সব কমন পেয়ে যাবা। আর বইয়ের অঙ্কগুলোর ক্লাস আমি দিচ্ছি তোমাদের, আমি বলবো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমার ক্লাস যাচ্ছে। তোমরা যারা ক্লাসগুলো দেখছো না, মানে টেক্সট বুক থেকে যে ক্লাসগুলো আমি দিই তোমরা ক্লাসগুলো দেখো, সেই ক্লাসগুলো দেখলে পরে তারপর তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রার অঙ্কগুলো আরও ভালো করে বুঝতে পারবা। এই জন্য তোমাদের
ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে। আমি যে ক্লাসগুলো দিচ্ছি তোমাদের বই থেকে, ক্লাস তোমাদের যে নবম শ্রেণীর যে গণিত বইটা আছে সেখান থেকে ক্লাস দিই আমি। তোমরা চলে যাবা আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে গিয়ে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, দেখবা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আমি দিয়েছি। আরও ক্লাস তোমাদের দিব, তোমরা সবগুলো ক্লাস মনোযোগ সহকারে দেখো। তো চলো দেখো আমাদের এভাবে আছে প্রশ্নটা। তো আমাদের FZ, না এই যে FZ এর মান বের করতে বলেছে কোনটা হবে। তো দেখো, তো প্রথমে আমরা কি করব, আমরা এখান থেকে শুরু করি। দেখো এই যে fx এর মান দেওয়া আছে না, তো দেখো fx আমাদের আছে 1/1 - x, এটা হচ্ছে আমাদের fx এর মান। তাহলে আমরা এখান থেকে কি করব, fy বের করে নিই। দেখো fx যদি এটা হয় তাহলে fy কত হবে, মানে fy বলতে x এর জায়গায় y বসিয়েছি। তাহলে এদিকেও আমরা দেখো এই যে 1/1 - x এর জায়গায় আমরা y বসিয়ে দেবো। এই যে দেখো x এর জায়গায় আমরা y বসিয়ে দিলাম, তাহলে fy এটা হয়ে যাবে আমাদের। এবার আমরা কী করবো, এখানে আমরা fz করে নিই, এই যে fz করে নেব। তাহলে fz যদি করি, দেখো তা আমরা কী করবো, এখানে এই যে y আছে, তাহলে y এর জায়গায় আমরা কী করে নেব, আমরা z বসাতে পারবো। তাহলে 1/1 এই যে y এর জায়গায় আমরা z বসিয়ে দেবো, এই যে fy মানে fz, দেখো y এর জায়গায় z বসিয়েছি। তাহলে এভাবে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবা। ওকে, আচ্ছা এবার দেখো এখন শুরু হবে তোমাদের খেলাটা, আসল খেলা। দেখো তাহলে 1/1 - z, দেখো জেডের মানটা প্রশ্নে বলেছে, দেখো জেড সমান fy আছে, তাহলে জেডের জায়গায় আমরা লিখে দেবো fy। তা দেখো আমরা লিখে দিলাম fy লিখে দিলাম। ওকে, আবার দেখো fy এর মান এই যে আমাদের বের করে রেখেছি, তার জন্য ওই মানগুলো প্রয়োজন পড়বে বলে মানগুলো আগে থেকেই বের করে রেখে দিয়েছি আমরা। তাহলে এখানে আমরা fy এর মানটা বসিয়ে দেবো এই জায়গায়। তাহলে সমান 1/1 - fy এর মানটা কত আছে, এই যে দেখো 1/1 - y, চলো বসিয়ে দিই আমরা 1/1 - y, এই যে দেখো বসিয়ে দিলাম। এবার আমরা এখানে সরল করব, চলো সরলটা করি। দেখো উপরে তো 1 থেকে গেল 1 মাইনাস, আচ্ছা এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারবো। তাহলে আমি ভগ্নাংশের যোগবিয়োগটা তোমাদের একটু দেখাই। এই দেখো লসাগু আমাদের 1 - y, ঠিক আছে। আর এখানে 1-এর সঙ্গে গুণ করে এটা 1 - y হয়ে যাবে। আর 1 - y 1 - y মিলে গেছে বলে, আর উপরে এটা শুধু মাইনাস, এই যে মাইনাস দিয়ে 1টা বসিয়ে দাও। এই যে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি একদম। তাহলে এখানে যদি সরলটা করি, এই যে এই হরটা উপরে চলে যাবে, তাহলে এখানে 1 - y বাই, আর এখানে +1, আর এই যে +1 - 1 এটা কেটে দিতে পারবা, এটা কেটে গেল। তাহলে আমাদের এখানে -y থেকে গেল। এই যে দেখো 1/, একটা ভগ্নাংশ ছিল না, এটা আমাদের উপরে চলে যাবে। আচ্ছা এখানে আমরা দেখো এটাকে মাইনাস কমন নিয়ে y - 1 করতে পারবো এটা। আর এখানে -y ছিল, এই যে মাইনাস কেটে দাও। তাহলে আমাদের এখানে রয়ে গেল y - 1 = y। ওকে, এটা আমরা কার মান বের করলাম, এটা হচ্ছে আমাদের fz। দেখো আমাদের কিন্তু fz এর মানটাই দরকার, আরও আমাদের কাজ বাকি আছে। এবার দেখো এখন আমাদের y আছে, তো দেখো y এর মানটা আমরা কি জানি, দেখো প্রশ্নে দেখো y এর মানটা আবার fx আছে না, তাহলে y এর জায়গায় কিন্তু fx লিখতে পারবো। চলো আমরা y এর জায়গাগুলোতে আমরা fx লিখে দেবো। তাহলে সমান যেখানে y আছে আমরা লিখবো fx -1, এখানে হয়ে যাবে আমাদের fx। দেখো y এর জায়গায় আমরা fx বসিয়ে দিলাম। এখন যদি দেখো fx এর মানটা, fx এর মানও দেওয়া আছে, দেখো এই যে 1/1 - 6। আমরা দেখো কেন এভাবে করছি, যে fz এর মানটা আছে না, দেখো সবগুলো কিন্তু x দিয়ে আছে, তাহলে আমাদের এক্সটা নিয়ে আসতে হবে। তাই এখন দেখো আমরা এক্সটা চলে আসবে, fx এর মান যখন জানা আছে 1/1 - 6, তাহলে এই fx এর জায়গায় মানটা বসিয়ে সরল করে অ্যান্সারটা চলে আসবে। তাহলে fx এর মান আমরা কী জানলাম, 1/1 - x, আবার -1 আছে, বাই আবার fx এর মান লিখবো 1/1 - x, এটা সরল করে এবার আমাদের অ্যান্সারটা আসবে। চলো উপরে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ বিয়োগ হবে। আচ্ছা মেন রেখা এটা, এই যে মেন টানটা দিয়ে দাও। তারপরে দেখো এই যে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ, এই যে উপরে লসাগুটা এখানে এই যে 1 - 6, আর এটা মিলে গেছে বলে 1টা নামিয়ে দিবা, মাইনাস, আর একের সঙ্গে এটা গুণ করে নেবা। তাহলে এটা গুণ করে দেখো এখানে 1, এটা প্লাস এক্স হয়ে যাবে। দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে, যে মাইনাস চিহ্ন আছে না, তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে। মনে রাখো একবারে করে দিয়েছি, নাহলে তোমাদের বন্ধনে দিতে হতো, বন্ধন ঢালা আবার এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠিক আছে, একের সঙ্গে গুণ করে এই যে -1 এর সঙ্গে গুণ করছো না, তাহলে -1 আর 1 -1 আর -1 আর -6 +6, এভাবে গুণটা হয়েছে। আর নিচে ছিল 1/1 - 6। আচ্ছা এখানে
1 আর -1 +1 -1 কেটে গেল। আচ্ছা তাহলে উপরে দেখো মেন টার্ম হচ্ছে এটা, উপরে আমাদের আছে x/1 - x আর নিচে কে আছে 1/1 - x এভাবে আছে। দেখো এই যে হরটা তোমরা দেখতে পাচ্ছ, হরটা কিন্তু সমান দেখতে পাচ্ছ, তাহলে এই হরটা তোমরা কেটে দিতে পারবে। তা রয়ে গেলো কি আমাদের, রয়ে গেলো আমাদের উপরে x আর নিচে 1, তাহলে আমাদের শুধু x রয়ে গেল। তাহলে অতএব যে আমাদের দেখো এটাতে FZ এর মান, আমরা FZ বের করছি, তাহলে FZ কত পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। দেখো অ্যান্সার এবার পেয়ে গেছি আমরা। তবে আমাদের অপশান দেখে নেব, এই যে FZ এর মান কত, x, মানে এই নাম্বার অপশানটা। এবার চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। তো 8-এর প্রশ্নটাও খুবই ভালো প্রশ্ন, এই প্রশ্নটাও আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আগের স্কুলে ছিল, আগের স্কুলে তোমাদের করে দিয়েছি, আগের ক্লাসগুলো যে দিয়েছি। তো কোন স্কুলে আছে, কত পেজে আছে, সব তোমাদের বলে দিচ্ছি আমি। দেখো এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা তোমাদের যে পেজ নাম্বার, এই বইয়ের রায়ামাটির প্রশ্নবিচিত্রা আছে তোমাদের বইটা, তাহলে এই বইয়ের তোমরা চলে যাবা 213 পাতায় স্কুল 1 নম্বর যে ক্লাসটা দিয়েছি তোমাদের, ঠিক আছে, স্কুল 1 মানে এস থেকে স্কুল বুঝে নেওয়া, ঠিক আছে, স্কুল পুরো বানানটা লিখছি না। তাহলে স্কুল 1 নম্বর স্কুলের 2-এর দেখবা 9-এর যে প্রশ্নটা আছে, 2-এর 9 একই প্রশ্ন, তোমরা সেখান দিয়ে গিয়ে তোমরা ক্লাসটা দেখে নেবা যারা দেখোনি, এবং যারা দেখেছো তারা আবার যদি পুরোটাই ভালো করে বুঝতে চাও তা তোমরা ওই ক্লাসটা দেখবা, ঠিক আছে, সেখানে একদম অঙ্কটা আমি ভালো করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আমরা চলে যাবো পরের প্রশ্নে। আচ্ছা এরপরে আমাদের হবে 1-এর 9 নম্বর, তাই তো, চলো আমরা 1-এর 9 নম্বর প্রশ্নে চলে যাব। এই যে আমাদের 1-এর 9 নম্বর প্রশ্ন। আচ্ছা তোমাদের বলি যে এই প্রশ্নটাও কিন্তু আমাদের আগের স্কুলগুলোতে হয়ে গেছে, আগের ক্লাসে। তো কোথায় তোমাদের যেতে হবে, চলো আমি তোমাদের পেজ নাম্বার বলি। তাহলে এর জন্য তোমাদের যেতে হবে P-222 পাতায় দেখবা 6 নম্বর স্কুল 6, সেখানে দেখবা 1-এর, তো 1-এর 8 নম্বরটা, 1-এর 8, ঠিক আছে। এই যে পেজ নাম্বার বলে দিলাম, স্কুল নাম্বার বলে দিলাম, আর অঙ্কের নাম্বারটা বলে দিলাম। সে আগের ক্লাসে যাও তোমরা, আগের ক্লাসে গিয়ে এই 6 নম্বর ক্লাসটা দেখবা, স্কুল 6, সেখানে দেখবা এই অঙ্কটা আমি ভালো করে দিয়েছি তোমাদের, ওকে, সেখান থেকে দেখে নেবা তোমরা। আমরা চলে আসবো 10 নম্বর, এই 10 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। আচ্ছা তো এখানে আমাদের দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলছে, আমাদের এখানে ABCD আয়তক্ষেত্রের AC কর্ণের মধ্যবিন্দু E এর সাপেক্ষে একটি বিন্দু আছে 2, যদি A বিন্দুর সাপেক্ষে 7, -8 হয় তবে C বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। বাহ, ভালো প্রশ্ন বলেছে। তো চলো দেখো আমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, একটি আয়তক্ষেত্রের ছবি তৈরি করব। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করব, যেখানে AC কর্ণ দেখাবো, AC কর্ণের মধ্যবিন্দু E দেখাবো, E বিন্দুর স্থানাঙ্ক আছে দেওয়া, এটা দেখাবো, আবার এখানে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা চলো দেখাই ছবিতে। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রের ছবি দেখো এভাবে তোমরা তৈরি করে দিতে পারবা। তবে আয়তক্ষেত্র কি জানি আমরা, এই যে দেখো 4টি বাহু থাকবে, প্রতির কোণ 90 ডিগ্রি। এই দেখো আমাদের একটি আয়তক্ষেত্র। আচ্ছা এটা A নাম দিলাম, এটা B, এটা আমরা C নাম দিয়ে দিলাম, এটা D বিন্দু নাম দিয়ে দিলাম। এখানে AC কর্ণ বলেছে, তাহলে AC কর্ণ আমরা যোগ করে দিলাম। তারপরে বলেছে দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেই অনুযায়ী ছবি তৈরি করো, দেখো ছবি তৈরি হয়ে যাবে। ছবি তৈরি করে প্রশ্ন অনুযায়ী ছবি তৈরি করো, তারপরে প্রশ্ন বুঝে দেখবা অ্যান্সারটা একদম সহজে হয়ে যাবে, ঠিক আছে। এই সব অঙ্কগুলো একদম ছবি তৈরি করতেই হবে। তাহলে AC কর্ণের মধ্যবিন্দু E বলে দিয়েছে, এই যে দেখো E হচ্ছে মধ্যবিন্দু। তাহলে E এর স্থানাঙ্ক, এই যে E এর স্থানাঙ্ক কত আছে, 2, -2 আছে E এর স্থানাঙ্ক, ঠিক আছে। আর A বিন্দু স্থানাঙ্ক দেখো, A বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 7, -8 দেওয়া আছে। তা আমাদের এখানে C বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, এই বিন্দু C বিন্দুর। তো আমরা C বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম যে H, ঠিক আছে, এটা ধরে নিলাম, আমরা ধরি, লিখে দেবো আমরা ধরি। তাহলে দেখো আমরা C বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। কী করে পাবো, এই যে A এবং C বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আগে বের করব। এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, তবুও আমরা এই দুটি বিন্দু নিয়ে আমরা এই AC সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে দেখো যেটা আমাদের E বিন্দুর স্থানাঙ্ক হবে, তাহলে আমরা E বিন্দুর স্থানাঙ্ক আবার বের করছি। E বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আবার আমরা
এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশে যে মধ্যবিন্দু ই বিন্দু তার স্থানাঙ্ক দেখো এই দুটি বিন্দুর নিয়মে যেটা মধ্যবিন্দু বের করার যে নিয়ম কিভাবে দেখো মধ্যবিন্দু পাওয়ার মানে এসি দেখো এসি তো মধ্যবিন্দু ই বলে দিয়েছে তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে বের করি তো নিয়মটা হচ্ছে এই দুটি বিন্দু আছে তো দেখো এক্সের পার্টের যোগফল মানে এক্স হচ্ছে 7 আর এখানে এক্স হচ্ছে এইচ তাহলে এক্সের পার্টের যোগফল মানে 7 প্লাস এইচ বাই 2 কমা আর ওয়াইয়ের পার্টের যোগফল এই যে ওইদিকের ওয়াইগুলো গেলো এটাকে ওয়াই বলি তবে প্রথমটা হচ্ছে ভুজ এক্সের পার্টকে ভুজ বলা হয় এটাকে কোটি বলা হয় তাহলে এই যে ওয়াইয়ের পার্টের যোগফল এখানে ওয়াই হচ্ছে -8 প্লাস কে বাই 2 দেখো এই যে এ ও সি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে বের করলাম এবার এই ই বিন্দু স্থানাঙ্ক আবার বলে দিয়েছে কত 2 কমা -2 তাহলে আমাদের এই দুটি বিন্দু কি সমান হয়ে গেল এখন এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে এইচের মান বের করে নেব আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্টটা সমান করে কে এর মানটা বের করে নেব চলো আমরা বের করি অতএব 7 প্লাস এইচ বাই 2 সমান 2 -8 প্লাস কে বাই 2 সমান -2 বা এর বর্গগুণ করে নিই আমরা 7 প্লাস এইচ এটা 4 হয়ে যাবে বা তাহলে এইচ সমান 4 এটা -7 হয়ে যাবে 7কে ওইদিকে নিয়ে গেলে -7 বা এইচ সমান এটা হবে দেখো -3 হয়ে যাবে বিয়োগ করে মানে যে বড় সংখ্যা তার চিহ্ন বসে ঠিক আছে যেন -3 চলো এখান থেকে আমরা কে এর মানটা বের করি বা তাহলে এখানে দেখো এখানে আমি দেখো -8 প্লাস কে সমান এটা বর্গগুণন -2 আর 2 তা -4 পাবা তাহলে কে সমান -4 আর -8টা এদিকে +8 হয়ে যাবে তাহলে বা কে সমান এটা দেখো এটা আমাদের 4 চলে আসবে এই যে বিয়োগ হবে দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করবা এই যে মাইনাস আছে প্লাস আছে না দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ 8 থেকে 4 বিয়োগ 4 আর প্লাস চিহ্ন হবে 8 বড় বলে দেখো আমরা এইচ এর মান কে এর মান পেয়ে গেছি আমাদের নির্ণীয় বিন্দু স্থানাঙ্ক যে বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছিল সি বিন্দু তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত পেলাম -3,4 দেখো এই যে আমাদের অ্যান্সার চলো দেখো প্রশ্নে যে বলেছিল যে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক এই যে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছিল আমরা কত পেলাম আমরা পেয়ে গেছি -3,4 -3,4 দেখো ডি নাম্বার অপশানটা তাহলে অ্যান্সার ডি নাম্বার আচ্ছা আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্নে দেখো 11 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন চলো আমরা পড়ি প্রশ্নটা কী বলছে বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি 7 সেমি 5 সেমি ঠিক আছে দেখো প্রশ্নটা বুঝো অর্ধ পরিসীমা মানে ত্রিভুজের মোট পরিসীমার অর্ধেক অর্ধ পরিসীমাকে সাধারণত আমরা এস দিয়ে সূচিত করি এস ঠিক আছে তো সেই অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর যে দৈর্ঘ্য অন্তরফল সেটা আমাদের দেখো তাদের অন্তরফলগুলো সব বলে দিয়েছে মানে আমি এখান থেকে যদি বলি তোমাদের দেখো জিনিসটা এভাবে বলেছে দেখো এই যে দেখো প্রথম লাইনটা যদি আমরা বুঝে নিই ত্রিভুজের অর্ধ পরিসীমা যাকে আমরা বলি এস এই যে এস ঠিক আছে এস দিয়ে আমরা অর্ধ পরিসীমা সূচিত করব তাহলে অর্ধ পরিসীমা থেকে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যগুলো তাই না আমরা একটা ত্রিভুজ এখানে আমরা তোমাদের ত্রিভুজ এখানে একটা নিয়ে নিচ্ছি এই যে আমাদের একটা ত্রিভুজ এবিসি আমাদের একটা ত্রিভুজ তাহলে এটা বাহুটা আমরা নিয়ে নিলাম ধরো এটা এ বাহু এটা বি বাহু এটা সি বাহু এই যে তিনটি বাহু তাহলে আমরা এই যে অর্ধ পরিসীমা থেকে এই যে এ বাহুটা বিয়োগ দিলাম এই যে এ বাহুর দৈর্ঘ্যটা তাহলে এই যে আমাদের অন্তর্ফলটা 8 বলে দিয়েছে আর এস মাইনাস বি বলেছে 7 আর এস মাইনাস সি সেটা বলেছে কত 5 বলে দিয়েছে এই যে দেখো এটা আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে প্রথমে যেটা তাহলে এইভাবে আমাদের বলেছে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চলো দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব তো ত্রিভুজের ক্ষেত্রফলের যেটা সূত্র মানে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এটা হচ্ছে অর্ধ পরিসীমা মানে অর্ধ পরিসীমা আমরা কী জানি এই যে পরিসীমা মানে বাহুগুলির যোগফল এটা হচ্ছে পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল বাই 2 এটা হচ্ছে অর্ধ পরিসীমা যাকে আমরা বলি এস এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 এই যে অর্ধ পরিসীমা তাহলে
এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা তোমরা মনে রাখবা এবং ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য জানা থাকলে পরে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বের করতে পারবা এই সূত্র অনুসারে। দেখো S × S - A S - B আর S - C। এই যে দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে সূত্রটা, S বলতে অর্ধপরিসীমা আর ABC হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি দরকার, আমাদের এখানে এই যে S এর মান দরকার, তাই না? আর এদের মান তো আমাদের পেয়ে গেছি, শুধু আমাদের এই S এর মানটা শুধু দরকার। তাই আমরা দেখো এই ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবো। চলো আমরা এখান থেকে S এর মানটা বের করার চেষ্টা করি এই জায়গা থেকে। তো আমরা করবো কি, এখন আমরা যোগ করে নিই। দেখো এদেরকে যোগ করলে কত হবে, এখানে 3S হয়ে যাবে। দেখো আর এটা মাইনাস কমন যদি নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে এটা A + B + C এভাবে পাবা। আর এইদিকে যোগ করো, এদিকে যদি যোগ করো দেখো কত পাবো, এখানে হয়ে যাবে আমাদের 8 আর 7 15 5 20 20 পেয়ে যাবে যোগ করে। এবার আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই 3S/2 মাইনাস A + B + C/2 2 দিয়ে ভাগ। দেখো 2 দিয়ে ভাগ করলে এটা অর্ধপরিসীমা, এর মানটা S বলতে পারবো, তার জন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। 20 তার নিচে 2, সবার নিচে আমরা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে ভাগ করে পাই। বা এটা 3S/2 আর এর মানটা তো S, এটা বললাম যে অর্ধপরিসীমা A + B + C/2, এই যে অর্ধপরিসীমাকে আমরা S বলবো, তাই এটা হচ্ছে আমাদের S। এই যে দেখো সমান সমান, এটা কাটাকাটি করে না, এটা 10 পেয়ে যাবা 10। এবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো S এর মানটা বের করবো। 2 লসাগু, এটা হয়ে যাবে আমাদের 3S, এটা হয়ে যাবে আমাদের 2S, 10। বা তো দেখো এখানে 3S থেকে 2S বিয়োগ করলে এটা S হয়ে গেল। দেখো আর 2 আর 10 বর্গগুণ করলে এটা কত হবে, 20 হয়ে যাবে। তা দেখো অর্ধপরিসীমা S যেটা, সেটা কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। বাস আর কি, এখন মানগুলো বসাবো এখানে, মানগুলো বসিয়ে আমরা দেখো তাহলে ত্রিভুজ ABC সমান সমান √S এর মান কত, S এর মান আমরা 20 বের করলাম। আর S - A দেখো মানগুলো, এই যে S - A যেটা 8, S - A হচ্ছে 8, আর S - B হচ্ছে 7 আর S - C দেখো S - C হচ্ছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। এত বর্গ একক, আর একক বলতে এখানে আমাদের কি আছে, এককগুলো দেখো সেমিতে আছে, তাহলে বর্গ সেমি। চলো আমরা সরলটা করি। √, দেখো 20কে ভাঙাও, 20কে আমরা লিখতে পারবো 4 × 5 7 বলছি। আর 8কে 4 × 2 লিখে দাও। আর এটা আমাদের এই যে 7 আছে, আর 5টা আমাদের এটা থেকে গেল। দেখো তাহলে এদের একটু সাজিয়ে লিখে দেখো আমি 4 × 4, এই 4 আমরা নিয়ে নিলাম এক জায়গায়, আর 5 আর 5 যারা জোড়া আছে ওদেরকে এক জায়গায় লিখে নিই। আর আমাদের রয়ে গেল এদিকে 2, এই যে 2 রয়ে গেলো, 7 রয়ে গেলো, এই যে 2 আর 7 আমাদের রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখানে দেখো 2টো 4-এর জন্য একটা 4 বের করতে পারবা, আর 2টো 5-এর জন্য একটা 5, আর আমাদের রয়ে গেল এই যে 2 × 7 রয়ে গেল। তাহলে এটা দেখো 4 × 5 = 20, আর এখানে গুণ করে এটা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে এত বর্গ সেমি। এই দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিলাম। ওকে, 20 √14 বর্গ সেমি। তো দেখো তো 20 √14 বর্গ সেমি, এই যে দেখো B নম্বর অপশানটি আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না, এই যে দেখো এই যে B নম্বর অপশানটা 20 √14 বর্গ সেমি, অ্যান্সার B নাম্বার। আচ্ছা এবার চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা যদি আমরা বলি যে এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে 12 নম্বর প্রশ্নটা, তো চলো কোথায় করা হয়েছে আমি তোমাদের বলে দিই। তো এই 12 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে, আমি স্কুল নম্বরটা বলে দিই, স্কুল নম্বর 7 নম্বর স্কুল চলে যাবা। ঠিক আছে, S থেকে স্কুল নম্বর 7, সেখানে দেখবা যে 1-এর 10 নম্বর যে প্রশ্নটা আছে, একই প্রশ্ন, সেখান থেকে তোমরা দেখে নাও, ভালো প্রশ্ন আছে এটাও। ঠিক আছে, সেখানে কিন্তু একদম পুরো ডিটেলসে অঙ্কটা করে দিয়েছি, তোমরা কিন্তু দেখবে আগের ক্লাসগুলো দেখো ভালো করে। যারা একবার দেখেছো তোমরা আবার দেখো, যতবার তোমরা ক্লাসগুলো দেখবা ততই তোমরা অঙ্ক শিখবা। ঠিক আছে, অঙ্ক কিন্তু বারে বারে যদি না শিখো তার কিন্তু অঙ্ক কিন্তু তোমরা ভুলে যাবা। যত তোমরা অঙ্ক শিখবা, বারবার প্র্যাকটিস করবা, আমার ক্লাসগুলো তোমরা বারবার দেখো, আরও তোমরা বেশি বেশি করে অঙ্ক শিখতে পারবা। এই যে তোমাদের দেখো রিপিটার অঙ্কগুলো আমি বলে দিলাম, তোমরা আবার সেই
যারা দেখোনি তারা তো দেখতেই হবে, আর যারা দেখেছো তারা আবার গিয়ে ক্লাসগুলো দেখো। তোমরা বুঝতে পারবা কিন্তু অঙ্কগুলো। ওকে, তো আমরা চলে যাবো কত নম্বরে? আমি চলে যাবো 13 নম্বর প্রশ্নে। তো 13 নম্বর প্রশ্নে দেখো, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণীর মধ্যমান দ্বারা। এগুলো আমরা আগে করিয়েছি তোমাদের। দেখো এটা কি করে হয়, দেখো শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণীর মধ্যমান দ্বারা কিন্তু কোনো পরিসংখ্যার বহুভুজ অঙ্কন করা হয়। দেখো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই এটা। দেখো তোমাদের বইতে 168 পাতায় চলে যাও। 168 পাতায় এই যে দেখো 168 পাতার এই যে আমি এই ছকটা দেখাচ্ছি। দেখো এখানে যে এই যে বহুভুজটা তৈরি করেছে, দেখো এই যে আমাদের বহুভুজ একটা তৈরি হয়েছে, লাল কালি দিয়ে দেখতে পাচ্ছ। তো দেখো এটা পরিসংখ্যা, এই যে এখান থেকে গেছে পরিসংখ্যা, এগুলো হচ্ছে আমাদের পরিসংখ্যা। আর শ্রেণীর এই যে মধ্যমান, দেখো এই যে মধ্যমান নিয়ে কিন্তু আমাদের দেখো মধ্যে কিন্তু হয়েছে এই বিন্দুটা, এই দেখো প্রত্যেকটা মধ্যে। তার পরিসংখ্যা শ্রেণীর মধ্যমান দ্বারা আমাদের বহুভুজটা কিন্তু তৈরি হয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা চল পরের প্রশ্নে যাই। আমাদের 14 নম্বর প্রশ্ন। দেখো 14 নম্বর প্রশ্নটা, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, তার শ্রেণীটির ঊর্ধ্বসীমা বের করতে বলেছে। আচ্ছা এই টাইপের প্রশ্ন হয়েছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। সহজই প্রশ্ন আছে, এটা প্রশ্ন করবো এইভাবে। তো আমাদের এখানে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি যে কোনো শ্রেণীর উচ্চটা আমরা এ ধরে নিলাম, আর নিম্ন শ্রেণীসীমা যেটা নিম্নটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে মধ্যমান বলতে কি জানি আমরা? দেখো মধ্যমান বলতে জানি যে এই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ, মানে উচ্চ আর নিম্ন যোগ করে আর 2 দিয়ে ভাগ করে একই শ্রেণীর মধ্যমান বলা হয়, যেটাকে মধ্যবিন্দু বলা হয়। তো এটা আমাদের আবার 10 বলে দিয়েছে এই যে। আর শ্রেণীদৈর্ঘ্য শ্রেণীদৈর্ঘ্য কী জানি আমরা? শ্রেণীদৈর্ঘ্য জানি যে উচ্চটা আমাদের এ আছে, তাহলে উচ্চ থেকে নিম্ন বিয়োগ, তাহলে এ মাইনাস বি, এটাই হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে এই বিয়োগফলটাকে বলা হয় শ্রেণীদৈর্ঘ্য বলা হয়। এই শ্রেণীদৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। আচ্ছা এখানে একটু সরল করে নাও, এখানে এ প্লাস বি এটা কত যাবে? একবার যোগ করে এটা 20 হয়ে যাবে। তাই দুটো সমীকরণকে পাশাপাশি লিখে দাও। দেখো আমাদের শ্রেণীর ঊর্ধ্বসীমা আমরা ধরেছি, দেখো উচ্চমানটা সেটা হচ্ছে আমাদের এ, তাই এর মানটা শুধু আমাদের বের করতে হবে। তাহলে এ প্লাস বি 20, তাহলে এখানে আমরা লিখে দিলাম দেখো সমীকরণটা। তাহলে এর মান বের করতে হবে, ঊর্ধ্বসীমা যেটা, এর মান পেতে গেলে আমাদের কি বিটাকে কাটাতে হবে। দেখো এখানে প্লাস মাইনাস বি কেটেই যাচ্ছে, এ আর ই আমাদের 2a, আর এদিকে আমাদের 26, 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে যাবো 13। তাহলে এর মান কত? 13। তাহলে এই যে আমাদের বলেছে দেখো শ্রেণীটির ঊর্ধ্বসীমা কত পেয়ে গেলাম? 13 পেয়ে গেলাম না? তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের কত নম্বর? দেখো আমাদের ডি নাম্বার অপশানটা আমাদের নিচে 13 হবে অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা 2 এর প্রশ্নগুলো চলে যাবো। 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, 2 এর 1 নম্বর প্রশ্ন। দেখো অমূলদ সংখ্যা কাকে বলে? একটি মূলদ আর একটি অমূলদ সংখ্যার উদাহরণ জানতে চেয়েছি। অমূলদ সংখ্যা কাকে বলে এটা তোমাদের বই থেকে দেখিয়ে দেবো আমি। আর একটি মূলদ সংখ্যা তোমরা 2 বলে দাও, যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা, ঠিক আছে, মানে অমূলদগুলো ছাড়া √ওভার সংখ্যাগুলো বাদ দিয়ে। আর অমূলদ সংখ্যা, অমূলদ যেরকম তোমরা √3 বলে দাও, √3 √2 √5 এগুলো অমূলদ। আর যে কোনো সংখ্যা 2 4 5 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, আর অমূলদ সংখ্যা কাকে বলে দেখো তোমাদের বই থেকে দেখাচ্ছি আমি। তো বইতে চলে যাও, 7 নম্বর পেজ, এই যে দেখো পেজ নাম্বার এই যে 7, এই যেখানে দেওয়া আছে দেখো অমূলদ সংখ্যাটা কী বলেছে দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর qটা নট ইকুয়াল টু 0, মানে হর তো 0 হয় না, তার জন্য qটা নট ইকুয়াল টু 0 বলেছে। তা সেই সব সংখ্যাকে, মানে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। ওকে, এই যে √2 √3 এগুলো সব কি, এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, তাহলে এখান থেকে তোমরা দেখো এই যে বই থেকে তোমরা কিন্তু সংখ্যাটা করে নেবা, একদম পুরো এভাবে সংখ্যাটা লিখে নেবা। উদাহরণ তো দেওয়াই আছে, আমি তো বলে দিলাম তোমাদের। আচ্ছা চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের আগের ক্লাসে হয়েছে। তোমরা কোথায় যাবা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা চলে যাবা পেজ নাম্বার 215 পাতার স্কুল নাম্বার 2 নম্বর স্কুল। সেখানে দেখবা যে 3 এর 1 নম্বর প্রশ্নটা যে আছে, ঠিক আছে, একই প্রশ্ন। তো তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আমরা চলে আসবো 2 এর 3 নম্বর প্রশ্নে।
তো 2-এর 3 নম্বর প্রশ্ন যদি কথা বলি, 2-এর 3 নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। চলো কোথায় তোমাদের যেতে হবে বলে দিই। তো এর জন্য চলে যাও P-222 পাতা, 222 পাতায় যাবা, সেখানে দেখবা স্কুল 6 নম্বর স্কুল আছে। 6 নম্বর স্কুলের 2-এর 3 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা 2-এর 3 নাম্বার না, সরি 2-এর 5 নাম্বারটা হবে। ওকে 2-এর 5, এই যে 6 নম্বর স্কুলের 2-এর 5। ওকে সেখানে গিয়ে তোমরা দেখে নেবা। আর 4 নাম্বারটা দেখো, 4-এর যে প্রশ্নটা আছে না, 4-এর প্রশ্নটাও তোমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তো চলো কোথায় তোমাদের যেতে হবে সেটা আমি বলে দিই। তাহলে এই প্রশ্নটাও একইভাবে দেখো, তোমরা চলে যাবা এই যে একইভাবে এখানে চলে যাবা, এই যে 222 পাতার স্কুল 6 নম্বর স্কুলে দেখবা সেখানে 2-এর 3 নম্বর, এটা হচ্ছে 2-এর 3 নম্বর প্রশ্ন। এই যে বলে দিলাম, তোমরা সেখান থেকে দেখতে পাবা। আর 5 নাম্বার প্রশ্নটা যেহেতু তোমরা দেখো যে এই প্রশ্নটা অ্যান্সার করে দিয়েছি, এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি কোথায় যাবা। দেখো এখানে আমি এই জায়গায় লিখে দিচ্ছি, এখানে এইভাবে পেজ নাম্বার 217 পাতা, স্কুল 3 নম্বর স্কুলের 2-এর 13 নম্বর অঙ্কটা দেখবা। একদম একই অঙ্ক আছে, তোমরা সেখানে যাও, আগের ক্লাসগুলোতে গিয়ে সেই অঙ্কগুলো তোমরা দেখো। একদম তোমরা বুঝতে পারবা, একদম ডিটেলসে করা আছে সব অঙ্কগুলো। আমরা করাবো 6 নম্বর প্রশ্নটা। দেখো 6 নম্বর প্রশ্নটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। এই সরলতম মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নটার সমাধান তোমাদের করে দেখাচ্ছি আমি। তাহলে দেখো এখানে আমাদের এখানে দেওয়া আছে, এই যে দেখো, এই যে 99-এর কিউব প্লাস 98-এর কিউব প্লাস 97-এর কিউব, এভাবে আমাদের দেওয়া আছে, তাই তো। -3 99 মাইনাস 98 ইন্টু আছে 3 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97। তাহলে এই অঙ্কটা কীভাবে হবে, এখানে আমাদের একটা সূত্র আছে, তোমাদের একটা সূত্র জানতে হবে এই অঙ্কের জন্য। কোন সূত্রটা? দেখো সূত্রটা আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের, এই যে লিখছি সূত্রটা হচ্ছে, দেখো এটাকে এ, এটা বি, এটা সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সি। এই সূত্রটা হয় সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই যে দেখো একটা লম্বা একটা সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে এই সূত্রটা যেহেতু তোমাদের জানা থাকে তখন কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দেখো কি করছি, আমরা এই যে দেখো আমরা এখন কি করব, এই যে এ বলতে আমরা ধরে নিচ্ছি এটা এ হচ্ছে আমাদের 99, আর বি ধরে নিলাম আমরা 98, আর সি এই যে দেখো 97-কে আমরা সি ধরে নিলাম। এই দেখো 99-কে এ ধরলাম, 98-কে বি ধরলাম, আর 97-কে আমরা সি ধরে নিলাম। তাহলে এইভাবে ধরে আমরা এই সূত্রটায় আমরা অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। সূত্রটা যেটা আমাদের এই যে আমাদের যে এখানে যদি বলি, তা আমাদের ছিল কে 99 কিউব ছিল না, 99 কিউব প্লাস 98 কিউব প্লাস 97 কিউব মাইনাস 3 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97, এভাবে অঙ্কটা ছিল। তো দেখো 99-কে তো এ ধরেছি, তাহলে এ কিউব প্লাস, আচ্ছা 98-কে আমরা বি ধরেছি বি কিউব, আর 97-কে সি ধরেছি সি কিউব মাইনাস এটা 3, এটা এ বি সি, আচ্ছা পাশাপাশি থাকা এই গুণ, দেখো এইভাবে হয়ে গেল আমাদের। এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। দেখো চলো সূত্রটা আমাদের কী ছিল, সূত্রটা ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই যে আমাদের সূত্র। এখন দেখো এই সূত্রটা আমাদের একটু সরল করতে হবে। দেখো এই সূত্রটা তোমাদের আমি সরলটা দেখাচ্ছি, এই সূত্রের সরলটা কী হবে। দেখো এখানে আমরা সমান সমান 1/2 এ প্লাস বি প্লাস সি, এটা আমরা রেখে দিলাম, এর কোনো কাজ করছি না। আমরা এর কাজ করব, দেখো এই যে 1/2 নিয়েছি না, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে যাবে 2a²
প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc আর মাইনাস 2ca। দেখো এইভাবে আমরা করে নিতে পারবো। এখানে 2 দিয়ে গুণ করলাম তো এখানে 1/2 নিয়েছি, আবার 2 কমন নিয়ে 2 কেটে গিয়ে আবার এটাই ফিরে আসবে, তাই তো? তাই এইভাবে করে নিবা। এখানে 1/2 আর এখানে a প্লাস b প্লাস c। আর দেখো এদেরকে যদি সাজিয়ে লিখো তো এটা এইভাবে লিখতে পারবা, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই জিনিসটা আমি আগের ক্লাসে দেখিয়েছি তোমাদের। আচ্ছা, তারপরে প্লাস, তারপরে তোমরা এই যে দেখো এই যে 2ab দিয়ে আমরা এটা লিখতে পারলাম। এবার 2bc আছে না, দেখো তাহলে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার লিখতে পারবা। আর এই যে 2ca আছে তাহলে প্লাস, দেখো এটাকে দেখে লিখতে পারবা c স্কোয়ার মাইনাস 2ca আর প্লাস a স্কোয়ার। এই যে দেখো এটা লিখতে পারবো, মানে এই মানগুলি আছে এদেরকে যদি তুমি যোগ বিয়োগ সরল করো তাই এটাই তুমি ফিরে পাবা। ওকে, জাস্ট শুধু আমরা একটু সাজিয়ে লিখলাম। তারপরে আমরা চলে যাবো, দেখো সমান সমান 1/2 a প্লাস b প্লাস c। আর এখানে দেখো আমাদের যে সূত্রটা কি জানি আমরা, এই যে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র। একইভাবে এটা এই যে এখান থেকে এই সূত্রটা, এটা হবে b মাইনাস c তার হোল স্কোয়ার। আর এই যে এখান থেকে এটা পেয়ে যাবে c মাইনাস a তার হোল স্কোয়ার। এই যে আমরা সূত্র বসিয়ে দিয়েছি। বাস এইভাবে করার পর তোমরা এই জায়গায় এখন মানগুলো বসিয়ে দাও। তাহলে 1/2, চলো আমরা যদি মানগুলো বসাই, তাহলে এখানে a বলতে আমরা ধরেছি 99, b হচ্ছে আমাদের 98 আর প্লাস c হচ্ছে আমাদের 97। এই যে দেখো, আর এখানে a হচ্ছে 99 মাইনাস b হচ্ছে 98, এই যে তার স্কোয়ার প্লাস, আর এখানে b তো আমাদের 98 আর c হচ্ছে আমাদের 97 তার স্কোয়ার প্লাস c হচ্ছে আমাদের 97 মাইনাস a হচ্ছে আমাদের 99 তার স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে দিয়েছি। এবার এখানে সরল করে আমরা অ্যান্সারটা নিয়ে চলে আসতে পারবো। দেখো 1/2, এবার এদের তো যোগ করতে হবে। দেখো এদেরকে যোগ করবা 99, 98, 97, এদের যোগ করে পেয়ে যাবা 294 পেয়ে যাবা, 294। ওকে, আবার এখানে দেখো এবার এটা বিয়োগ করে তাহলে 1 হবে, তাহলে 1-এর স্কোয়ার। এটা বিয়োগ করে 1 পাবা, তাহলে 1-এর স্কোয়ার। আর এটা বিয়োগ করে দেখো তো, এই যে মাইনাস 99 থেকে 97 বিয়োগ করলে -2 পাবা, তাই তো? এই দেখো তাহলে এটা হবে -2 তার বর্গ। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, এটা যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে আমাদের কত হবে, 2-একে 2, আর এটা হবে 2-4-এ 8 আর 2-7-এ 14, 147 হয়ে যাবে, 147। আর এখানে দেখো সরলটা, এটা 1 + 1, এটা হবে আমাদের 4 যাবে, স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায় 4, তাহলে 147 গুণিত এতে যোগ করে নাও, এখানে 1 1 2 4 আছে, কত হবে 6 হয়ে যাবে। এটা 147 আর 6 আমাদের শুধু গুণ করতে হবে, তখন আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে যে গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 882 পেয়ে যাবা। দেখো 882, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো প্রশ্ন ছিল এটাও। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের আছে 7 নম্বর প্রশ্নটা। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের এখানে কি বলেছে, দেখো আমাদের এখানে ABC ত্রিভুজের BC CO AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বলে দিয়েছে DEF, প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। বলছে FE AD কে O বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, AD 6 সেমি হলে AO এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা ছবিটা তৈরি করব, তারপরে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। চলো আমরা ছবিতে চলে যাই। আমাদের এখানে দেখো একটা ত্রিভুজের কথা বলেছে, ত্রিভুজ ABC। আমরা প্রথমে তো ত্রিভুজ ABC তৈরি করে নেব। তো আমাদের দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ, ABC। আচ্ছা, এবার দেখো কি বলেছে, প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে, মানে দেখো BC বাহুর মধ্যবিন্দু D বলেছে, এই যে BC বাহুর মধ্যবিন্দু D। আর এখানে CA, এই যে CA বাহুর মধ্যবিন্দু E বলে দিয়েছে, আর AB বাহুর মধ্যবিন্দু A বলে দিয়েছে। এই যে বলেছে, দেখো যেভাবে প্রশ্ন বলছে সেভাবেই কাজ করছি আমরা। ত্রিভুজ বলেছে ত্রিভুজ ছবি আঁকলাম, মধ্যবিন্দুগুলো বলেছে মধ্যবিন্দুগুলো আমরা এখানে দিলাম।
ওকে, যেভাবে প্রশ্নে বলবে সেভাবে তোমরা যদি কাজ করো তাহলে দেখবা কোনো অসুবিধা হবে না, ছবি তৈরি হয়ে যাবে। তারপর কি বলেছে দেখো FE, এই যে আমাদের দেখো FE ADকে O বিন্দুতে ছেদ করে, মানে AD আর FE নিশ্চয়ই আমাদের কী হবে, যোগ করতে হবে। এদিকে FE বলেছে আর এদিকে AD বলেছে, তো FE আর AD চলো যোগ করলাম, FE তো করলাম, আর AD করি। এই যে AD, এই দেখো FE আর AD, দেখো FE ও AD, FE ADকে O বিন্দুতে ছেদ করেছে, এই যে FE ADকে O বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা আমরা ও নাম দিয়ে দিলাম। ওকে, আর এখানে ADটা 6 সেমি, এই যে AD, মানে এখানে ADটা দেওয়া আছে 6 সেমি। তাহলে আমাদের AO মানে AOটা চেয়েছে, ঠিক আছে, এই যে এইটুকুটা দিয়ে দেবো, এখানে AOটা কত সেটাই বের করতে হবে, তাই তো। দেখো আমরা বের করে নিতে পারবো। তো এখানে লক্ষ্য করো আমাদের এখানে জানতে হবে যে এই যে ত্রিভুজটা আছে না, দেখো আমাদের যদি বলি এই যে এই ত্রিভুজ ADC, এই ত্রিভুজটা দেখো ADC ত্রিভুজের, তাহলে ADC ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুর, দেখো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দেখো এখানে যে আমাদের অঙ্কিত। আচ্ছা, তার আগে আমি এটা বলি যে আমাদের এই যে আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কী হবে, সমান্তরাল হবে। এটা আমাদের উপপাদ্য আছে, 20 নম্বর উপপাদ্য। তা আমরা এখানে দেখো এই যে FE সমান্তরাল কিন্তু BC হবে। ওকে, যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, অর্ধেকও হয়, সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল। তাহলে এটা এর সঙ্গে সমান্তরাল হলে আমরা OE সমান্তরাল কি বলতে পারবো, DC বলতে পারবো, একই তো সরলরেখাংশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই জায়গা থেকে, অতএব OE সমান্তরাল এই যে কি বলতে পারবো, DC বলতে পারবো। এই যে DC, OE সমান্তরাল DC বলতে পারবো। ওকে, এবার দেখো ত্রিভুজ ADC, তো ত্রিভুজ ADC দেখো কোনো ত্রিভুজের, এখানেও আমাদের 21 নম্বর উপপাদ্যটা কাজে লাগবে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা, দেখো এই যে এখানে EOটা এর সঙ্গে তো সমান্তরাল আছে, দেখো এই যে সমান্তরাল। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর যে সমান্তরাল সরলরেখাটা তৃতীয় বাহুকে, মানে এই যে ADকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে আমাদের যেটা হবে, মানে এখানে OA মানে ওটা হয়ে যাবে আমাদের AD এর মধ্যবিন্দু হয়ে যাবে, তাহলে এখানে OA সমান সমান হয়ে যাবে OD হয়ে যাবে আমাদের। মানে যেটা বলি AO সমান সমান OD, এই দেখো মানে দুটো ভাগ সমান। ওকে, একদম 21 নম্বর উপপাদ্য আছে এটা। আবার বলি কথাটা, যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু, দেখো এইটা কিন্তু মধ্যবিন্দু আছে এই বাহুর, আমি এখানে ADC ত্রিভুজ ADC এর কথা বলছি, কিন্তু দেখো AC বাহুর মধ্যবিন্দু E, তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু, এটাকে দ্বিতীয় বাহু নিলাম, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুভাগে ভাগ হয়ে যাবে এই জায়গায়, মানে আমাদের AO সমান সমান OD হয়ে যাবে, তাই তো। তা দেখো ADটা ছিল আমাদের 6 সেমি, তাহলে এরা কত হয়ে যাবে, 6-এর অর্ধেক করে হয়ে যাবে, মানে 3 সেমি করে হয়ে যাবে। তাহলে আমরা দেখো অতএব এর মানটা আমাদের বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম, 3 সেমি পেয়ে গেলাম। দেখো একদম সহজে অ্যান্সার হয়ে গেছে একদম। ওকে, এভাবে তোমরা অ্যান্সারটা করে নিতে পারবে। আচ্ছা, তো চলো আমরা চলে যাবো এবার পরের প্রশ্নে, আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো ত্রিভুজ ABC যা আছে আমাদের, দেখো ABC ত্রিভুজের AD মধ্যমা এবং AC বাহুর উপর P এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ ADB এর ক্ষেত্রফল H2 মানে অনুপাত H2 ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, মানে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে 2:3 বলে দিয়েছে, তো হয় তাহলে ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল H2 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। একদম ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা আগে ছবিটা তৈরি করি ভালো করে, তারপরে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তো এখানে ত্রিভুজ বলেছে, আমরা প্রথমে দেখো ত্রিভুজ ABC ত্রিভুজটা আগে তৈরি করি। তাহলে এই যে আমাদের দেখো ত্রিভুজ ABC,
ত্রিভুজ ABC, এই যে আমরা ত্রিভুজ নিলাম ABC আমাদের ত্রিভুজ। দেখো যেভাবে প্রশ্ন বলছে সেভাবে কিন্তু আমরা কাজ করব। দেখো প্রশ্ন থেকে কী করে ছবি তৈরি করা যায় একদম বুঝো ভালো করে। ওকে, ত্রিভুজ ABC AD মধ্যমা। দেখো AD মধ্যমা বলতে যে ডিটা হবে BC ভর মধ্যবিন্দুতে হবে। তখন এই যে ADটা আমরা যোগ করবো। তবে তোমার এইভাবে খাতা যেভাবে ঘুরিয়ে নিবা তখন ছবিটা ভালো করে রাখতে পারবে। এই যে AD মধ্যমা। ওকে, তার AD আমাদের মধ্যমা তৈরি করে নিয়েছি এবং AC বাহুর উপর P এমন একটি বিন্দু, মানে এই যে AC বাহুর উপর P একটি যে কোনো বিন্দু আছে, ঠিক আছে। এই যে এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, এই যে বিন্দু নিয়ে নিলাম, এটা P বিন্দু নিয়ে নিলাম। তাহলে AC বাহুর উপর P যে কোনো একটি বিন্দু নিলাম যাতে ত্রিভুজ ADP, দেখো ত্রিভুজ ADP, দেখো ত্রিভুজ ADP, তাহলে আমাদের DP যোগ করতে হবে। এই যে ADP ত্রিভুজ আছে, তাহলে এই যে আমরা DP যোগ করে দিলাম। তা ত্রিভুজ ADP মানে এই ত্রিভুজটা কথা বলেছে, এটা ত্রিভুজ ADP H2। ত্রিভুজ ABD বলতে ABD মানে এই ত্রিভুজটা। তাহলে এই যে ত্রিভুজ ABD, ঠিক আছে, এটা আমাদের B আছে, B। ওকে, ত্রিভুজ ABD এদের অনুপাতটা কথা বলেছে 2:3। তা দেখো দুটি ত্রিভুজের অনুপাত যখন দেওয়া আছে তার অনুপাত থেকে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিতে পারবো। ত্রিভুজ ADP মানে এই ত্রিভুজটা, এটা আমাদের D আছে, এটা হবে আমাদের 2x, আর অতএব ত্রিভুজ ABD এটা হবে আমাদের 3x। এই দেখো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা x দিয়ে ধরে নিলাম। ওকে, আচ্ছা এবার দেখো যেহেতু ADটা মধ্যমা, এখানে আমরা লিখব যেহেতু AD মধ্যমা, AD যেহেতু মধ্যমা আছে তাহলে মধ্যমা কি করে, কোনো ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। মানে এদিককার ত্রিভুজটা আর এই পাটের ত্রিভুজটা কী হবে, সমান হবে। ত্রিভুজ এখানে তোমরা পেয়ে যাবা ABD, এটা সমান সমান ত্রিভুজ এদিককার ত্রিভুজটা ADC বা ACD বলতে পারো, ACD মানে ACD ত্রিভুজ আর ABD ত্রিভুজ সমান হবে যেহেতু AD মধ্যমা, এটা মধ্যমা ধর্ম। দেখো এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এটা পেয়ে গেলাম। এবার দেখো তো এবার আমরা করব কি, তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা কি বলেছে, ত্রিভুজ PDC আর ত্রিভুজ ABC আমাদের দরকার, ত্রিভুজ PDC এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দরকার। আচ্ছা তার আগে দেখো আমাদের ACD ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের আগে দরকার। তাহলে ACD ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের পেয়ে যাব কি করে, এই যে ABD ত্রিভুজ মানে এদিকার ত্রিভুজের ক্ষেত্রফল 3x, তাহলে এদিকার মানে ACD ত্রিভুজের ক্ষেত্রফল 3x পাবো, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, তাহলে দেখো 3x পেয়ে গেলাম। তাহলে আমরা ACD ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমরা দেখো এই যে কার ক্ষেত্রফলটা আমরা এই যে PDC ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন বের করতে পারবো। তাহলে এখন আমরা দেখো বের করব ত্রিভুজ P, এই যে আমাদের বলেছে প্রশ্ন দেখো PDC, ত্রিভুজ PDC এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী করে পাবো, দেখো এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই যে ACD ত্রিভুজের ক্ষেত্রফল 3x, তাই তো, এই যে দেখো ACD ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বের করলাম 3x, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে। দেখো মানে এই যে ADP যেটা প্রশ্নে বলে দিয়েছিল, ত্রিভুজ ADP ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 2x পেয়েছি, তাহলে 2xটা বাদ দিয়ে দেবো -2x, ঠিক আছে। মানে এই যে ACD ত্রিভুজ থেকে যদি বাদ দিয়ে দিই আমরা ত্রিভুজ ADP, তারপরে পেয়ে যাব ত্রিভুজ PDC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এটা বিয়োগ করে আমরা কত পেয়ে যাবো x। দেখো আমরা ত্রিভুজ PDC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই যে ত্রিভুজ PDC ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের ত্রিভুজ ABCর ক্ষেত্রফল দরকার। দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো কী করে, এই ত্রিভুজের ক্ষেত্রফল 3x পেয়েছি, এটা 3x, আর এদিক কাটো ACD ত্রিভুজের ক্ষেত্রফল 3x, এই যে দুটো ত্রিভুজ মিলিয়ে তো আমাদের সম্পূর্ণ ত্রিভুজটা 3x মিলে 6x। তাহলে আমরা দেখো এখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা চাই, তাহলে আমাদের 3x হবে এই ত্রিভুজটা যোগ করে 3x + 3x, তাই না, এই ত্রিভুজটা নিয়ে তাহলে আমাদের হয়ে যাবে কত 6x। পেয়ে গেছি আমরা, দেখো যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল দরকার ছিল আমরা পেয়ে গেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম x আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 6x। তাহলে এদের অনুপাত আমরা বের করে নেব। তাহলে দেখো অতএব প্রথমে আমাদের ছোটো ত্রিভুজটা আছে, অতএব ত্রিভুজ PDC = ত্রিভুজ ABC।
দেখো তাহলে আমাদের ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল হচ্ছে এক্স ইজ টু, আর এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা বের করলাম 6x, এখানে লিখে দেবো 6x। দেখো মান বসিয়ে দিলাম, এখানে সরল করে নিই আমরা। দেখো এটা x তোমরা কেটে নিতে পারবা, এখানে কিছু নয় তো 1 নেন, এখানে 6 থেকে গেল। এই যে দেখো তাহলে ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত 1:6, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক আছে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার আমরা করাবো 9 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের প্রশ্নটা কি বলছে, এখানে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এর মান বের করতে বলেছে। ভালো প্রশ্ন। দেখো এই স্কুলের প্রত্যেকটা প্রশ্ন যেটা বলেছি যে ভালো প্রশ্ন আছে, একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে, একবারে না বুঝতে পারলে ক্লাসটা বারে দেখো, ওকে। তো চলো, তো আমরা প্রথমে কি করব, আগে ছবিটা তৈরি করব। তো আমরা প্রথমে ত্রিভুজ তৈরি করি একটা, এখানে একটা ত্রিভুজ নিয়ে নেব। এ বি সি, এবিসি ত্রিভুজ আমরা ধরে নেব। দেখো এ যে শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম a, b দেওয়াই আছে, আর বি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে b, c, ঠিক আছে। আর সি বিন্দু শীর্ষবিন্দু c, a শীর্ষবিন্দুগুলো আমরা ধরে নিলাম। আচ্ছা এখন যেটা আমাদের বলেছে যে ত্রিভুজের ভরকেন্দ্র বলেছে, তো তাহলে ভরকেন্দ্র পেতে গেলে মধ্যমা তৈরি করতে হবে। মধ্যমা দেখো এই যে বিসি ভর মধ্যবিন্দু আমরা ডি বিন্দু নিয়ে নিলাম, তাহলে এডি মধ্যমা হবে, এডি আমাদের মধ্যমা। আর ভরকেন্দ্র এখানে একটা বিন্দু হবে যেটা হচ্ছে জি বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। আর এই যে ভরকেন্দ্র স্থানাঙ্ক যেটা বলে দিয়েছে 0,0। আর ভরকেন্দ্র দেখো তোমাদের জানতে হবে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র সেই মধ্যমাকে, মানে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ হবে, ওকে। একদম মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট কথা। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে, ঠিক আছে, অন্তস্থভাবে বিভক্ত করবে। তাহলে আমরা দেখো এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দেখো আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তার আগে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক আগে দরকার, মানে এই দুটো বিন্দু দিয়ে এই বিন্দু জানা আছে, তো ডি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিব। তো আগে ডি বিন্দু স্থানাঙ্ক বের করে নিই। দেখো ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে, দেখো ডি বিন্দুটা কী আছে, বি আর সি এর মধ্যবিন্দু আছে, তাহলে বি ও সি এর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজিত সরলরেখাংশের যে আমাদের পাওয়া নিয়মটা মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দু কী করে পাবো আমরা, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু, তো দেখো এক্সের বাইরে যোগফল মানে বি প্লাস সি বাই 2 কমা, আর ওয়াই পারে যোগফল সি প্লাস এ, তাহলে সি প্লাস এ বাই 2। এই যে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক, এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা এখন আমরা পেয়ে গেলাম। দেখো এই বিন্দু স্থানাঙ্ক আর ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন জি বিন্দুর স্থানাঙ্ক বের করব, জি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, তো জি বিন্দুর স্থানাঙ্ক বের করবে। এখানে আমাদের দেখো জি বিন্দুর যে কোনো একটা বের করলেই হবে আমাদের, এটা কোটিটা, আমরা জি বিন্দুর কোটি বের করছি, এখানে কোটিটা 0, সরি এটা কোটি বলছি ভুজ, আমরা ভুজটা বের করে নিই, এটা ভুজ এটা কোটি, কোটি বের করলে হবে ভুজ বের করলে হবে, তা আমরা ভুজটা বের করবো, প্রথমটাকে ভুজ বলা হয় এক্সের পার্টটাকে। তা আমরা কী বের করব, জি বিন্দুর মানে ভর কেন্দ্রের ভুজ বের করব যাকে বলে। তো চলো আমরা লিখি এখানে ভর কেন্দ্রের ভুজ, ভর কেন্দ্রের ভুজ, এটা হচ্ছে আমাদের জি বিন্দুর ভুজ, যেটা ভর কেন্দ্রের ভুজ সমান। দেখো এই যে জি বিন্দুটা বের করার স্থানাঙ্ক, জি বিন্দু স্থানাঙ্ক বের করার নিয়ম যেটা আমাদের ভুজটা, দেখো 2 গুণিত এই যে এক্সের পার্টটা, দেখো 2 গুণিত এক্সের পার্ট হচ্ছে বি প্লাস সি বাই 2 প্লাস, আর 1 গুণিত এর এক্সের পার্টটা, তাহলে 1 গুণিত এই যে এক্সের পার্ট কে আছে এ আছে বাই, সরি এখানে 2 আমরা দিয়ে দিয়েছি, এখানে 2 হবে না, একটু আমাদের মিস্টেক হয়েছে, এখানে কি হয় বাই দিয়ে অনুপাতের যোগফল মানে 2:1 ছিল না, তাহলে 2 যোগ 1 হবে এখানে, ওকে। আচ্ছা 2 সরি একটু ভুলে যাচ্ছে আমাদের, আচ্ছা পুরো এই জায়গাটা একটু আমি মিস্টেক করেছি, ঠিকই ছিল, তাহলে আমি এখানে একটু বাদ মারছি, এটাকে ভালো করে একটু বুঝাই তোমাদের, ঠিক আছে। চলো আমি এখানে লিখি বুঝটা সমান, তবে যেটা হবে 2 গুণিত এক্সের পার্ট, 2 গুণিত এই যে এক্সের পার্ট, 2 গুণিত এক্সের পার্ট প্লাস, আর যে 1 গুণিত এক্সের পার্ট, 1 গুণিত এই যে এক্সের পার্ট, আর পুরোটা বাই হবে, আর এই অনুপাতের যোগফল মানে 2 যোগ 1,
2 যোগ 1, এটা নিয়ম আমাদের। যাই হোক, একটু আমাদের মিস্টেক হয়ে গেছিলো। তাহলে এইভাবে হবে আমাদের কি ভরকেন্দ্রের ভুজ। একইভাবে কোটিটা পাবো, কোটিটা দরকার নাই। আর ভরকেন্দ্রের ভুজ না জানা আছে 0, তাহলে এই মানটা হচ্ছে আমাদের 0-এর সঙ্গে সমান। চলো এখান থেকে সলভ করে দেখো আমরা কি পাচ্ছি। এই মানটা আমাদের দরকার পড়বে, বা 2 কেটে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি প্লাস, এই যে বি প্লাস সি, আর এখানে তো প্লাস এ, আর নিচে কে আছে, নিচে আমাদের 2 আর যোগ 3 হয়ে যাবে, এটা 0, বর্গগুণ করে নাও। আচ্ছা, এটা এ প্লাস বি প্লাস সি, আর এখানে 3 আর 0 গুণ করে এটা 0 পেয়ে যাবা। ওকে, এখানে কিন্তু আমাদের এই মানটা যে পেলাম, এই মানটা দরকার পড়বে, প্রয়োজন পড়বে। এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের প্রয়োজন পড়বে বলে এই অ্যান্সারটা পাওয়ার জন্য, এই দেখো এই মানটা পাওয়ার জন্য আমাদের এ প্লাস বি প্লাস সি এই মানটা প্রয়োজন পড়বে। এটা পাওয়ার জন্য কিন্তু আমাদের এই কাজটা, ঠিক আছে, দেখো এইভাবে বলে দিয়েছে। অনেক সময় কী হয়, অনেক সময় এই মানটা দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি 0 হলে এর মানটা বের করো, কিন্তু আমাদের একটু ঘুরিয়ে বলে যে প্রশ্নটা, বুঝে দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয়। তাহলে এইভাবে আমাদের ত্রিভুজ নিয়ে দেখো আমরা কীভাবে বুদ্ধিবাদী করে আমরা বের করলাম এ প্লাস বি প্লাস সি = 0 এই নিয়মে, ঠিক আছে। চলো আমরা এ প্লাস বি প্লাস সি পেয়ে গেছি, এখন আমরা এর মানটা বের করব। তাহলে আমাদের দেখো যেটা আছে এখানে আমাদের কত আছে, আমাদের আছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। লসাগু দেখবা যে এ আর এ দুটো এ আছে, একটা এ, বি বি দুটো আছে, একটা বি, সি আর সি দুটো আছে, তাহলে একটা সি, এ বি সি লসাগু। বিসি মিলে গেছে, তাহলে এ আর এ স্কোয়ার, তাহলে গুণ করে এ কিউব হয়ে যাবে। সি এ মিলে গেলে বি আর বি স্কোয়ার গুণ করে বি কিউব। আর এই যে এ বি মিলে গেলো সি আর সি স্কোয়ার গুণ করে এখানে সি কিউব হয়ে যাবে। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওই যে তোমাদের একটা সূত্র দেখালাম, ঠিক আছে, সেই সূত্রটা এখানে আমি কাজে লাগাবো। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা এখানে আমি তোমাদের লিখে দেখাই। সূত্রটা হবে এটা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এখানে হয়ে যাবে আমাদের প্লাস 3abc। যেহেতু আমাদের সূত্রটা ছিল, সেই সূত্রটা তোমাদের লিখালাম এই ক্লাসই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ছিল। তো এখানে যে মাইনাস 3abc নাই, আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম, এই যে 3abc প্লাস এদিকে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এটাও মনে রাখবা, এই যে আমাদের পুরো সূত্র এটা, আর নিচে আমাদের আছে abc। এখন দেখো এর মানটা তো আমরা পেয়ে গেছি 0, তাহলে আমরা দেখো এই জায়গায় 0 বসিয়ে দিলাম। 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3abc, আর নিচে আমাদের আছে abc। এখন 0-এর সঙ্গে যাই গুণ করো কী হয়ে যায়, 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা দেখো আমাদের 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল এই পার্টটা। 0 প্লাস 3abc বা abc, 0 তো দাম নাই, তাহলে আমাদের রয়ে গেল 3abc, আমাদের বি আছে, 3abc, আর নিচে আমাদের আছে abc। আচ্ছা, abc কেটে দাও, তাহলে আমাদের রয়ে গেল কে 3 রয়ে গেল আমাদের। দেখো তাই অ্যান্সারটা আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। খুবই একদম ভালো প্রশ্ন। তাহলে মানটা বের করতে বলেছিল, এর মান কত পেলাম আমরা 3 পেয়ে গেলাম। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্ন। এবার 10-এর প্রশ্নটা কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 126 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। বাহ, এটাও ভালো প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি ভালো প্রশ্ন আমাদের আসছে। তো দেখো আমরা কী করব, তো আমরা প্রথমে ছবিটা তৈরি করব, ঠিক আছে, ছবি তৈরি করতে হবে প্রশ্ন ভালো করে বোঝার জন্য। তো সমবাহু ত্রিভুজ, চলো আমরা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই যে আমাদের একটি সমবাহু ত্রিভুজ, আমরা নাম দেব এ বি সি। আর এখানে আমাদের দেখো যেটা বলেছে অন্তর্বৃত্ত, তাহলে অন্তর্বৃত্ত এখানে বলেছে, ত্রিভুজের পরিসীমা তো দেওয়াই আছে, তাহলে অন্তর্বৃত্ত আমরা একটা ছবি আঁকবো। আচ্ছা, তার আগে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। পরিসীমাকে 3 দিয়ে ভাগ করো, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাবা। চলো এটা কাটাকাটি করে দাও, 3 × 4 = 12 আর 3 দিয়ে 6, দেখো আমরা পেয়ে গেলাম 42। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত, আমরা 42 পেয়ে গেলাম, এই যে 42 সেমি। আচ্ছা, আমরা এবার এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, চলো অন্তর্বৃত্ত তৈরি করি। দেখো ত্রিভুজের অন্তর্বৃত্ত যেটা, এই যে বাহুগুলোকে স্পর্শ করবে একদম,
এভাবে করে তোমরা একটা অন্তর্বৃত্ত তৈরি করে নেবা। আচ্ছা, আমি এখানে একটা কী তৈরি করব, মধ্যমা তৈরি করি। মধ্যমা যেটা উচ্চতা, তাহলে এইভাবে তৈরি হবে। এখানে আমাদের হবে ডি বিন্দু আর এডি আমরা যোগ করে নিচ্ছি। এই যে আমাদের ধরো মধ্যমাটা একটু বেঁকে গেছে। আচ্ছা, এখানে আমাদের আছে ভর কেন্দ্র, এটা হচ্ছে আমাদের জি বিন্দু, ভর কেন্দ্র। ঠিক আছে, ভর কেন্দ্র কী হয়, ভর কেন্দ্র ধর্ম যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। মানে এখানে এই যে এজি জিডি হবে 2:1, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ হবে। ওকে। আচ্ছা, এডি মধ্যমা, দেখো এডি মধ্যমায় হচ্ছে উচ্চতা মধ্যমা সমবাহু ত্রিভুজে একই হয়। তাহলে সমবাহু ত্রিভুজে বাহু দৈর্ঘ্য আমাদের জানা আছে, তাহলে এডি উচ্চতা বা মধ্যমা এর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব এডি। এডি এটা হচ্ছে আমাদের উচ্চতা, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদেরটা, এডি উচ্চতা বা মধ্যমা। তাহলে এই যে মধ্যমা বা উচ্চতা এই দৈর্ঘ্য কী করে পাবো, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্রটা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুটা আমাদের 42। এই যে দেখো, এটা কাটাকাটি করি, এই যে আমাদের দেখো আমরা পেয়ে গেলাম কত, 21√3 সেমি। এই দেখো, তাহলে আমরা এডির মান পেয়ে গেলাম 21√3 সেমি। আচ্ছা, আমাদের দরকার কি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তো তা দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা জিডিটা কিন্তু ব্যাসার্ধ, এটা কিন্তু আমার কেন্দ্রবিন্দু হবে, মানে ভর কেন্দ্রটি হবে। এই যে আমরা দেখো অন্তর্বৃত্তের এই যে কেন্দ্রবিন্দুটি হবে ভর কেন্দ্রবিন্দু, এটা তোমাদের মনে রাখতে হবে। তাই এটাই আমাদের কেন্দ্রবিন্দু এই অন্তর্বৃত্তের। তাহলে এটা যে কেন্দ্রবিন্দু হয়, তাহলে আমাদের জিডিটা কি, জিডিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে জিডি আমাদের দরকার। দেখো জিডি আমরা বের করছি, ব্যাসার্ধ যেটা জিডি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, কার, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ পাবো কী করে, দেখো এই যে পুরো এডি থেকে আমরা জিডি বের করবো এই অনুপাতে। তাহলে জিডি বলতে এখানে 1, তাহলে 1 অনুপাতে এই যোগ, মানে 3 হয়ে যাবে। আর কি থেকে জিডি বের করছি, এডি থেকে, তাহলে এডির মান তো হচ্ছে এই যে এটা, মানে 21√3। এটা কাটাকাটি করে নাও, এই যে 7, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 7√3 সেমি। এখন আমরা দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তো অতএব ক্ষেত্রফল, এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান সমান অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফল যেটা πr², আর বলতে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এই যে 7√3, স্কোয়ার বলতে দুবার লিখে দেবো, এই যে 7√3 বর্গ সেমি। ওকে, এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে আমাদের। চলো আমরা সরলটা করি। পায়ের মান আমরা জানি 22/7, 7√3 বর্গ সেমি। ওকে, চলো আমরা সরলটা করি। এখানে 7 কেটে দাও, তাহলে আমাদের দেখো এটা হয়ে গেল এই যে 7 দিয়ে যে 22কে গুণ করো, তাহলে 7 দিয়ে 14, 7 দিয়ে 14 একে 15, 154, আর এটাকে √3 গুণ করে এটা 3 পেয়ে যাবা। ওকে, এভাবে যাবো 154 × 3, আর এটা গুণ করে পেয়ে যাবা 462 পেয়ে যাবা, এত বর্গ সেমি। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 462 বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা চলে যাবো 11 নম্বর প্রশ্নে। দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 48 সেমি ও ক্ষেত্রফল দেওয়া আছে 128 বর্গ সেমি। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করতে বলেছে। এটাও ভালো প্রশ্ন, যেটাই প্রশ্ন আমরা হাত দিচ্ছি সেটাই ভালো প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। যেটা বলেছি এই স্কুলের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম গুরুত্বপূর্ণ। চলো আমরা বের করি। তো এখানে দেখো আয়তক্ষেত্র, যেটা আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা ধরে নিই, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব, আর আয়তক্ষেত্রের প্রস্থকে ধরে নিচ্ছি আমরা ওয়াই। তাহলে পরিসীমার সূত্র কী জানি আমরা, 2 আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, যেটা আমাদের কত দেওয়া আছে, 126 দেওয়া আছে। এটা 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 × 6 = 12, 2 × 3 = 63। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো, সরি এখানে একটা ভুল লিখে দিয়েছি, এখানে পরিসীমা আমরা এটা দেখে নিয়েছি। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা 48 আছে, তাহলে এটা সরি এখানে আমাদের আছে 48 আছে, হ্যাঁ 48। তাই 2 দিয়ে কাটাকাটি করলে পরে 2 দিয়ে 4, 2 × 4 = 8। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো x + y সমান কত পেয়ে গেলাম আমরা,
24 পেয়ে গেলাম। ওকে, তারপরে দেখো এখানে আমাদের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স ওয়াই। এই যে এক্স ওয়াইয়ের মান হচ্ছে ক্ষেত্রফল 128 বর্গ সেমি। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, আমাদের দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের এক্সের ওয়াইয়ের মান দরকার। তো চলো দেখো আমরা প্রথমে কি করব, এই যে এই সমীকরণ থেকে আমরা বর্গ করে নিই, ওই পক্ষে বর্গ। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা 24 তার স্কোয়ার, ওই পক্ষে বর্গ করে নিলাম। এখন আমরা দেখো, এই দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে তোমাদের আমি দেখাচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এর সূত্র তোমরা একটা সূত্র মনে রাখবা, এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এই যে সূত্র। আচ্ছা তোমরা এই সূত্রটা অনেকে জানো না, তোমরা এটা জানো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, সূত্র প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান তোমরা সাধারণত জানো বর্গের সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এটা জানো। তো তোমরা বলবে স্যার এটা কী করে হয়? দেখো এখান থেকেই সরল করে এটা চলে আসবে। তবে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, প্রমাণটা দেখাচ্ছি। এ স্কোয়ার এখানে মাইনাস 2ab নিয়ে নিলাম, প্লাস 2ab আছে না, মাইনাস 2ab নিলাম, ব্যালেন্স করে নেব পি স্কোয়ার। তাহলে কত নিতে হবে এখানে? তাহলে এখানে আমাদের নিতে হবে প্লাস 4ab নিতে হবে, তাই না? তাই প্লাস 4ab থেকে মাইনাস 2ab চলে গেলে প্লাস 2ab ফিরে থাকবে। দেখো তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। এখন দেখো এটা তো সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো চলে আসলো না প্রমাণটা? তার এ প্লাস বি হোল স্কোয়ার সমস্যাটা লিখতে পারবো, তাই এটা আমাদের কিন্তু সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। চলো এটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো এটা এ এটা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার, তো আমরা লিখবো সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। আর এদিকে 24 স্কোয়ার, 24 স্কোয়ার কী জানি আমরা? 24 গুণ, দেখো 24 গুণিত 24 স্কোয়ার আছে এটা আমাদের। আচ্ছা এবার আমরা দেখো এক্স ওয়াইয়ের মান আমাদের জানা আছে 128, এই যে 128 আমরা বসিয়ে দেব, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু, এখানে আমরা দেখো 128 বসিয়ে দিলাম। আর 24 তোমরা গুণ করবা, 24 গুণ করে 576 পাবা, 576। ওকে, আচ্ছা বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস, এবার 128 4 গুণ করবা, 128 4 গুণ করে তোমরা পেয়ে যাবা 512 পেয়ে যাবা। এদিকে 576 আছে, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান, এবার এটা এদিকে বিয়োগ হয়ে যাবে। দেখো 576 থেকে 512 এদিকে বিয়োগ হবে, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 64 পেয়ে যাবা। ঠিক আছে, এটা বিয়োগ হবে এটা। আচ্ছা এখন এর বর্গটা যদি 64 হয়, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? তাহলে 64 বর্গমূল 8, দেখো বর্গ উঠালে বর্গমূল হয়ে যাবে, তাই বর্গমূল 8। আমরা এখানে ধনাত্মক মানটা নিলাম, যেহেতু এগুলো কি এক্স ওয়াই হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ, দৈর্ঘ্যপ্রস্থ ঋণাত্মক হয় না, তার ধনাত্মক মানই নিতে হবে আমাদের। দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমরা কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো তো, এখানে তোমাদের এবার দেখাবো, দেখো এক্স প্লাস ওয়াই আমরা কত পেয়েছিলাম? 24। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা পেয়েছি 24, আর এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই আমরা কত পেলাম? পেয়ে গেলাম 8। এবার এখান থেকেই দেখো এই দুটো সমীকরণ থেকে আমরা অপনয়ন করে এক্সের মান ওয়াই মান পেয়ে যাবো। তোমরা তো অপনয়ন জানো। দেখো আমাদের এখানে তো প্লাস মাইনাস কেটে গেল, এটা আমাদের 2x সমান সমান, আর 24 আর 8 যোগ করো, 24 আর যোগ করে তোমরা পেয়ে যাবা 32, 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে গেলাম 16। দেখো এখানে এক্স সমান সমান কত হয়ে গেল আমাদের? 16। এবার ওয়াই মানটা পাওয়ার জন্য এই সমীকরণে বসিয়ে দেবো। ধরো এই সমীকরণটা ধরো আমাদের 1 নং সমীকরণ। ওকে, এই সমীকরণটা এটাকে 1 নং, যেটা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই 24টা। তো বলবো যে 1 থেকে, তাহলে 1 থেকে, তাহলে 1-এ আমাদের দেখো তো আমরা এক্স ছিল প্রথমে, তো এই যে এক্স, মানে এই এটা 1 নং, তো এক্সের জায়গায় আমরা কত বসাবো? 16। তাহলে 16 প্লাস ওয়াই সমান সমান 24। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবে। তাহলে দেখো 24 থেকে 16 বিয়োগ হয়ে যাবে, মানে এইভাবে 24 মাইনাস 16। তাহলে ওয়াই সমান সমান কত? ওয়াই সমান সমান হয়ে গেল 24 থেকে 16 বিয়োগ করবে, 24 থেকে 16 যদি বিয়োগ করো কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। দেখো তারপরে যেটা এক্স দৈর্ঘ্যটা 16 পেলাম, আর এই যে প্রস্থ ওয়াই 8। আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বের করতে বলেছে, মানে এক্স ইজ টু ওয়াই বের করতে বলেছে, তাই তো? তাহলে আমাদের দরকার এক্স ইজ টু ওয়াই। তো চলো আমরা বসিয়ে দেবো মান।
তবে এক্সের মান তো আমরা পেলাম কত, এক্সের মান পেলাম 16, ইজ টু ওয়াইয়ের মান পেলাম 8, এটা লঘিষ্ঠ করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে তোমরা ভাগ করবো কত দিয়ে, 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 দিয়ে 16 আর 8 একে 8, দেখো এই যে 2:1, 2:1 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের বলেছিল প্রশ্নে কী বলেছিল দেখো, এই যে আমাদের বলেছিল দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আমরা কত বের করলাম, 2:1 বের করলাম। ওকে, চলো আমরা চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা কী বলছে, দেখো নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এই যে প্রথম শ্রেণী, এটা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব এবং আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করতে বলেছে। চলো এটাও ভালো প্রশ্ন। তো আমরা কী করবো, প্রথম শ্রেণীর আগে পরিসংখ্যা ঘনত্ব বের করব। তাহলে পরিসংখ্যা ঘনত্ব বা আপেক্ষিক পরিসংখ্যা এগুলো কিন্তু সূত্র আছে, তোমাদের বই থেকে সূত্রগুলো আছে। তো তোমাদের আমি বই থেকে আগে দেখিয়ে দিই সূত্রগুলো কোথায় আছে। তোমরা বই থেকে চলে যাবা 154 পাতা, 154 পাতা দেখো যে আমাদের সূত্রগুলো আছে, যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলতে উক্ত শ্রেণীর মানে সেই শ্রেণীর যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে, মানে প্রথম শ্রেণীর চেয়েছে আমাদের এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণী উক্ত বলতে সেই প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য যদি আমরা করি এটা, ঠিক আছে, মানে প্রথম শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা সেই শ্রেণীর কি পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। ওকে, আর একটা আমাদের এখানে সূত্র কাজে লাগবে, যে আপেক্ষিক পরিসংখ্যা যেটা বের করতে বলেছে, দেখো এখানেই আছে পরের পাতায়, কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা উক্ত শ্রেণীর, মানে প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা চেয়েছে। তো প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, বাস দেখো এইভাবে আমরা বের করে নিতে পারবো এই সূত্র প্রয়োগ করি। চলো আমরা এখানে সূত্রগুলো ব্যবহার করে আমরা অ্যান্সারটা বের করি। তো আমাদের যেটা বলেছে দেখো, এই যে দেখো আমাদের এখানে যদি লক্ষ্য করি যে শ্রেণী দৈর্ঘ্যগুলো, শ্রেণী দৈর্ঘ্য আমাদের আগে তৈরি করতে হবে। দেখো 70 থেকে 74, 74 পরে হয়ে গেছে 75, 74 নাই, তাহলে এখানে শ্রেণীগুলো আছে না, শ্রেণীর সীমানা সাজিয়ে নিতে হবে, তখনই কিন্তু আমরা শ্রেণী দৈর্ঘ্য তৈরি করতে পারবো। তো শ্রেণীগুলো যে আছে আমাদের, যে প্রথম শ্রেণীর 70 থেকে আছে কত 74, তাহলে একে শ্রেণী সীমানায় তৈরি করতে হলে এখানে হাফ কমাবা হাফ বাড়াবা, মানে 0.5 বিয়োগ করব আর 0.5 যোগ করব। তাহলে এখানে 0.5 বিয়োগ করা মানে এটা হয়ে যাবে আমাদের কত বলো তো, এটা হাফ কমালে 69.5 হয়ে যাবে, এটা হবে, আর এখানে 74.5 হবে। এইভাবে করে নিতে হবে, আমরা একটাই করলাম যেহেতু এটাই দরকার প্রথম শ্রেণীটাই। তাহলে এইভাবে করে এবার উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যাবে এখন, ঠিক আছে। এই যে শ্রেণী দৈর্ঘ্য, আমরা প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করছি। দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো সমানই হয়, প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কী হবে, সমানই হবে। তাহলে আমরা প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হবে শ্রেণী দৈর্ঘ্য হবে এই যে উচ্চ থেকে, মানে উচ্চটা হচ্ছে আমাদের 74.5, এটা থেকে বিয়োগ করতে হবে 69.5, এই যেটা বিয়োগ করে নাও, এটা তো আমাদের 0 হয়ে যাবে, 0.9 কত দিলে আমাদের 14, এটা হবে আমাদের 5 দিলে, দেখো এদিকে 5ই দাঁড়িয়ে গেল। তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম না, 5.0, তো আমাদের শুধু 5, 0-র পর দশমিকের দাম নাই। তো শ্রেণী দৈর্ঘ্য 5, অনেকে দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্য এটা থেকে এটা বিয়োগ করে 4 করে দিবে, ওটা কিন্তু ভুল হয়ে যাবে, শ্রেণী দৈর্ঘ্য 4 হবে না কিন্তু, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য 5 হবে। শ্রেণীগুলি যেহেতু আমাদের শ্রেণীর সীমানায় সাজানো না থাকে, তা তোমাদের কিন্তু এইভাবে করে নিতে হবে, হাফ কমাতে হবে হাফ বাড়াতে হবে, তারপরে তোমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বের করে নিবা, ঠিক আছে। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখো এই যে বলেছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এই যে দেখো প্রথম শ্রেণীর এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, আমি অ্যান্সারটা যেতে এখানে লিখি। তো সেই সূত্রটা আমরা কি জানলাম, সেই শ্রেণীর পরিসংখ্যা 3, তাহলে সেই শ্রেণীর পরিসংখ্যাকে আমরা ভাগ করবো কত দিয়ে, শ্রেণী দৈর্ঘ্যতে ভাগ করবো, তোমাদের সূত্রটা দেখালাম, ঠিক আছে। যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব জানতে চাইবে সেই শ্রেণীর পরিসংখ্যাটাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবা। শ্রেণী দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 5 পেয়েছি, এই যে দেখো। তাহলে আমাদের দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে যে 3/5। তোমরা এটা ভাগ করতে পারো, ভাগ না করলে হবে, দেখবে অ্যান্সারটা এটাই রেখেছে 3/5, আমাদের এটা একটা অ্যান্সার হয়ে গেছে, এই যে। তা আমরা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত পেলাম, 3/5 পেয়ে গেলাম। ওকে, তারপরে এখানে কি বলেছে, আপেক্ষিক পরিসংখ্যা প্রথম শ্রেণীর। তাহলে প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলতে দেখো আমাদের সূত্রটা কী ছিল, আমাদের সূত্রটা ছিল সেই প্রথম শ্রেণীর, তা দেখো যেটা এখানে আমরা করব যে প্রথম, এই যে দেখো
যেটা আমাদের সূত্র ছিল আপেক্ষিক পরিসংখ্যা। প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আমরা সূত্র কী দেখলাম, যে সেই শ্রেণীর পরিসংখ্যা। তাহলে সেই শ্রেণীর পরিসংখ্যা বলতে 3 আছে, সেই শ্রেণীর পরিসংখ্যা। মানে এখানে যদি বের করি এই জায়গায় 3, এই যে 3কে আমরা ভাগ করব কত দিয়ে, মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যা দেখো এই যে 3, 4, 5, 8 এদের যোগফলটা। তো এদের যদি যোগ করো 3, 4, 5, 8 এদের যোগফলটা 20 পাবা। দেখো 3/20, এই যে দেখো আমাদের। তাহলে এই যে আমরা পেয়ে গেছি অ্যান্সারটা। তাহলে এই যে আমরা আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে গেলাম। প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটা আমাদের 20 আছে। 20, এই যে দেখো 3/20, এটাই আমাদের হবে প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আর প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ওই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, যেটা শ্রেণী দৈর্ঘ্য বের করলাম 3/5। বাহ, ঠিক আছে, এইভাবে তোমাদের করে নিতে হবে। চলো আমাদের 13 নম্বর প্রশ্ন আমরা চলে যাবো। তো এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলোর প্রসার বের করতে বলেছি। দেখো প্রসার আমরা কী করে বের করব, এই তথ্যের সবচেয়ে উচ্চ মানটা দেখবা, বড় মানটা, যেটা আমাদের 26 আছে এখানে। দেখো সবগুলো মান দেখো 26টা বড় আছে। সেই বড় উচ্চ মান থেকে তোমরা বিয়োগ করবা ছোটো মানটা, সবচেয়ে ছোটো মানটা দেখবা তোমরা 6 পেয়ে যাবা এখানে। তা দেখো 6 আমরা বিয়োগ করে দিলাম। তো 26 থেকে 6 বিয়োগ করে কত পাবা, 20 পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু আমাদের প্রসার। সেই তথ্যের উচ্চমান থেকে তথ্যের নিম্নমানটা বিয়োগ করে যেটা মান আসবে সেটাই হবে তথ্যটির প্রসার 20। ওকে, আর এরপরে দেখো, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো সব বই থেকে কমন পাবা, ঠিক আছে। তো বইয়ের অঙ্কগুলো আমি যেটা বললাম, বইয়ের অঙ্কের ক্লাস আমি তোমাদের দিচ্ছি। তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা পাবা, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি দিয়েছি, আরও তোমাদের ক্লাস দিব, ক্লাস বাকি আছে দেওয়া আমাদের। তো তোমরা আমার ক্লাস দেখে তোমরা বড় প্রশ্নগুলো পেয়ে যাবা। এবার তোমরা বলবা যে স্যার অনেক অঙ্ক তো বই থেকে কমন নাই, সেগুলো কি করব। তো যেগুলো বই থেকে কমন নাই, আনকমন অঙ্কগুলো, সেগুলো তোমরা চেষ্টা করো, এবং যে অঙ্কগুলো তোমরা পারবা না তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টে আসা অঙ্কগুলোর ক্লাস আমি নিয়ে আসবো পরবর্তীতে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তা আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।